গুড ইভিনিং সবাইকে। সাউন্ড অন, ছবি ঠিক আছে? কথা শোনা যাচ্ছে ঠিকঠাক আমার? তোমাদের যারা মুখে কথা বলবে একটু মিউটটা অফ করে নেবে। এখন মিউটটা অন আছে, সবারই মিউটটা অন আছে, সবারই সাউন্ড অফ রয়েছে, ঠিক আছে? তো কথা বলার সময় একটু সাউন্ডটা অন করে নেবে। কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। অডিও কি মানে আটকে যাচ্ছে, কোনো ভয়েসে ক্লিয়ারে অসুবিধা হচ্ছে? তাহলে আগে বলবে। নেটওয়ার্ক প্রবলেম যদি হয় তাহলে আগে বলবে, আমি আগে একবার চেক করে নেব। ওয়াইফাই কানেকশন থেকে হচ্ছে তো, যদি নেটওয়ার্ক ম্যাম ভয়েসে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু একটু জোরে হলে ভালো হয়। খুব আস্তে আস্তে কথাটা আসছে। কথাটা খুব আস্তে আসছে। বাকিদেরও কি আস্তে আসছে, না বাকিদের নর্মাল ঠিকঠাক আসছে? বাকিরাও একটু জানাবে। যদি কারোর পার্টিকুলার একজনের হয় তাহলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে, বাট সবার কাছে কি সাউন্ড খুব আসতে যাচ্ছে? অভিষেক ঠিকঠাক, ওকে। আমি ফ্যান একদমই অল্প কমিয়ে রেখেছি যাতে আওয়াজ না হয়। সাউন্ডের যদি তাও একান্তই অসুবিধা হয় বলো, আদারওয়াইজ লাউড স্পিকারটা অন করে রেখো সবাই। স্পিকারটা অন করে রাখলে তোমাদের অসুবিধা হবে না আশা করছি সাউন্ডে। আচ্ছা, আমাদের আজকে ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস তোমাদের বাংলা ভার্সন ব্যাচে। আমাকে প্রথমে সবাই একটু নিজের ইন্ট্রোডাকশনটা দেবে, মানে তোমাদের সম্পর্কে, যে তোমরা কোথা থেকে বিলং করো বা কবে গ্র্যাজুয়েশন হয়েছে, তারপরে কোন বছর এক্সামে অ্যাপিয়ার করতে চাইছো, কেন বাংলা ইউপিএসসি দিতে চাইছো, রিজনটা কি, বা কিছু নিজেদের সম্পর্কে বেসিক ইন্ট্রোডাকশন। কেন প্রথমত হচ্ছে নিজেদের সম্পর্কে একটু জানাবে, তোমাদের অপশনাল সাবজেক্ট ডিসাইড করেছো কিনা, কোনটা অপশনাল সাবজেক্ট নেবে, তার সাথে বাংলায় কেন ইউপিএসসি দেবে ভেবেছো, বা কেন আমাদের এখানে ব্যাচে জয়েন করলে, কারণ তোমাদেরটা দিয়েই আমাদের ফার্স্ট ব্যাচ বাংলা ভার্সনের ব্যাচ স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের সম্পর্কে একটু বেসিক ইন্ট্রোডাকশন আগে দেবে। তারপরে আমরা ক্লাস শিডিউল নিয়ে আলোচনা করব, যে তোমাদের আগামী 2 মাস বা 3 মাস আমরা একটা ওভারঅল যে আগামী 2 বছরের যে শিডিউলটা রেখেছি, সেই 2 বছরে কি কি পড়বো, কোনটা দিয়ে কোন সাবজেক্টটা দিয়ে স্টার্ট হবে, শিডিউলটা কেমন থাকবে। দেন তোমাদের নেক্সট যে থার্সডেতে বৃহস্পতিবারে যে ক্লাস আছে, তার আগে আমি তোমাদের শিডিউলটা পাঠিয়ে দেবো। আমি কালকে বা পরশু নাগাদ কালকেই বানিয়ে আমি পাঠিয়ে দেবো, যে আগামী আমাদের 3 মাস করে ক্লাস শিডিউল দেওয়া হয়ে থাকে, যে আগামী 3 মাস, লাইক ধরো তোমাদের এই অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অবধি, বা ওই নভেম্বরের মোটামুটি 15 তারিখ অবধি, তো কি কি সাবজেক্ট পড়ানো হবে এইভাবে করে তোমাদের, বা অক্টোবরের 15 তারিখ অবধি এইভাবে করে এইটা কি পড়ানো হলো, দেন তারপরে আবার শিডিউল দিয়ে দেওয়া হয়, তারপরে 3 মাস কি পড়ানো হবে, সেই অনুসারে বই কিনলেই হয়। আর যদি মনে করো অনেকে থাকে যে না আমরা বই কিনতে পারছি না আর্থিক অসুবিধার কারণে, আমরা পিডিএফ থেকে যে নোটটা দেওয়া হবে সেটাই প্রিন্ট আউট করে পড়ে নেবো, সেটাও তাদের চয়েস ব্যক্তিগত, সেক্ষেত্রে আমার কিছু বলার থাকে না, সেটা সম্পূর্ণ তোমাদের চয়েস। যদি আমাকে বলো আমি বইও বলে দেবো যে হ্যাঁ এই বইটা ইংলিশ ভার্সনে এটা, সেটারই বাংলা ভার্সন নোট তোমাদেরকে প্রোভাইড করা হলো। আর কিছু সাবজেক্ট যেটা দিয়ে তোমাদের স্পেশালি ক্লাস স্টার্ট হচ্ছে, তোমাদের এই আমি বলেই রাখি ফার্স্টেই, যে তোমাদের যে ব্যাচটা স্টার্ট হচ্ছে জিএস পেপার 4 দিয়ে স্টার্ট হচ্ছে, এথিক্স দিয়ে। জেনারেলি কোনো ব্যাচেই আমার এথিক্স দিয়ে স্টার্ট হয় না, সব কটা ব্যাচেই জিএস পেপার 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 4 এভাবে করে যায় সব ব্যাচে। অ্যানশিয়েন্ট মিডিয়াভেল হিস্ট্রি দিয়ে স্টার্ট হয়। তোমাদের ব্যাচটাই ফার্স্ট ব্যাচ যে ব্যাচে স্টার্ট হচ্ছে জিএস পেপার 4 দিয়ে। তোমাদের ব্যাচটাতে জিএস 4 3 2 1 এইভাবে করে আসবে, ঠিক আছে? কারণ অনেক স্টুডেন্টরাই বলে, আমি ইভেন ভেবেওছি পরের ব্যাচগুলো তাই করবো, অনেকেই বলে দিদি অ্যানশিয়েন্ট মিডিয়াভেল, মডার্ন হিস্ট্রি এগুলো বড় বোরিং সাবজেক্ট, স্টার্টিং এ এত বোরিং সাবজেক্ট পড়ালে ভালো লাগে না, ইন্টারেস্ট গ্রো করে না। সো এথিক্স পেপার যেটা, সেটা খুব ভালো একটা স্টার্ট, মানে খুবই সুন্দর স্টার্ট। এবং আমাদের যে নোটটা সেটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, এবং এখন আমরা ওটা বাইরের স্টুডেন্টের জন্য পাবলিশও করছি না, শুধুমাত্র ব্যাচের স্টুডেন্টের জন্যই রাখা হবে প্রথম ব্যাচটার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরাই ফার্স্ট ব্যাচ, যে ব্যাচে তোমাদেরকে এথিক্স পেপার দিয়ে জিএস পেপার 4 দিয়ে স্টার্ট হবে। তো সেটা নিয়েও আজকে আমরা একটু আলোচনা করব, সিলেবাসটা সম্পর্কে, এথিক্স পেপারে সিলেবাস সম্পর্কে কি রয়েছে, প্লাস তার সাথে তোমাদের নোট প্রোভাইড করে দেওয়া হবে। বৃহস্পতিবার ক্লাস শুরু হবে, বুধবার রাতের মধ্যে বা বুধবারের মধ্যে নোট সেন্ড করে দেওয়া হবে। নোট হয়ে গেছে কমপ্লিট, একটু ফাইনাল এডিটিং চলছে। দেন সেটা তোমরা প্রিন্ট আউট বার করে নিতে পারো, ঠিক আছে? প্রিন্ট আউট বার করে নেবে, দেন ওটা ওই নোটটা দেখেই তোমাদের পড়ানো হবে। তো তোমাদের অসুবিধা এমন কিছু হবে না যে অ্যাভেলেবেল থাকবে না বা কিছু, সেটা নিয়ে অসুবিধা হবে না। আর আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাসে তোমাদের যার যার ডাউট থাকবে রিগার্ডিং ইউপিএসসি এক্সাম, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা আলোচনা করবে বা জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, একজন একজন করে স্টার্ট করো। প্রথমে আমার এখানে নাম শো হচ্ছে জয়শ্রী, মৃগাঙ্ক, নবনীতা, উপাসনা, তারপর হচ্ছে শ্রেয়শ্রী,
রিয়া, তৌফিক, ইন্দ্রাণী, অভিষেক, এইভাবে নাম পরপর সিকোয়েন্সে আসছে। তো বলো, জয়শ্রীকে দিয়েই স্টার্ট করছি। বলার সময় মিউটটা অন করে নেবে, মিউটের যে সাইনটা রয়েছে অন করে কথা বলবে। হ্যাঁ জয়শ্রী বলো। কলেজে পড়ছি, কলেজে পড়ছি, তো 2029টা টার্গেট রেখেছি। আচ্ছা, 2029 টার্গেট। এখন কলেজে পড়ছো, তোমার কি অনার্স আছে না পাসে পড়ছো? আচ্ছা, কোন সাবজেক্টে? জয়শ্রী কথাটা কেটে গেল, আর একবার একটু বলো, শুনতে পেলাম না। তোমার সাউন্ডটা খুব আস্তে আসছে, পুরো সাউন্ডটা আসছে না আমার এখানে ক্লিয়ার। অ্যানথ্রোপোলজি, আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো সাবজেক্ট। তাহলে অ্যানথ্রোপোলজি অপশনালি রাখবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2029 টার্গেট, ঠিক আছে। তোমার হাতে এখন অনেকটা সময় আছে, তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। কলেজ পড়ছো যারা, আমি ওর সাথে সাথে তাদেরকেও একটু বলে রাখছি, যারা কলেজ স্টুডেন্ট রয়েছে, অনেকটা লেটে গিয়ে এক্সাম দেবে, 28-29 সালের পরে এক্সাম দেবে, তারা বেশি তাড়াহুড়া করতে যাবে না, ধীরে সুস্থে করবে, আস্তে আস্তে রেডি হয়ে যায়, ঠিক আছে? মানে এমন নয় যে যারা 27-এ এক্সাম দিচ্ছে তারা এখন যেমন অ্যান্সার রাইটিং করবে, সব করবে, তোমাদের এগুলো করার কোনো দরকার নেই। তোমরা খুব অল্প বিস্তর যেটুকু ক্লাসে প্রত্যেক দিনে যেটা পড়ানো হচ্ছে সপ্তাহের ক্লাসটা কমপ্লিট করে রাখবে। আর দিদির যে নোটটা দিয়েছে বা বইটা আছে সেখান থেকে আমি একবার রিডিং করে রাখলাম। যারা কলেজে পড়ছো, 28-29 সালে এক্সাম দেবে, 4 বছর বাদে এক্সাম দেবে, তাদের কোনো রকম তাড়াহুড়া করার কোনো দরকার নেই। তারা ধীরে সুস্থে পরে কমপ্লিট করার সময় সুযোগ সব রিভিশনের সব পাবে। তো সুতরাং ধীরে সুস্থে পড়বে, ঠিক আছে, যারা 2028-29 সালে এক্সাম দেবে। আচ্ছা, এরপরে মৃগাঙ্ক বলো। হ্যাঁ, আচ্ছা, মৃগাঙ্কা, তাই তো? আমি ভাবছিলাম ছেলে বোধহয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই নামটা ছেলে মেয়ে দুজনেরই হয়। আমি সরি সরি, আমি ভাবছিলাম মৃগাঙ্ক বোধহয়। আচ্ছা, সুন্দর নামটা, বলো। হ্যাঁ বলো। আমি কোচবিহার থেকে মানে আপনার ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা। আমি বর্তমানে কলেজ স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে বর্তমানে পড়তেছি। আচ্ছা। তো আমার টার্গেট হচ্ছে 2028, যে বছর আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে। তো সেই হিসেবে টার্গেট নিয়ে করছি। আচ্ছা, অপশনাল সাবজেক্ট? আমি তো গ্রাজুয়েশন করতেছি ফিজিওলজি সাবজেক্ট নিয়ে। তো অপশনাল ব্যাপারটা আমার একটু মানে এখনো ডাউটই আছে কি নেব। হ্যাঁ, কারণ ফিজিওলজি নেই তোমাদের অপশনালের লিস্টে, ফিজিওলজি নেই। হ্যাঁ, ঠিক আছে, কোনো তাড়াহুড়া নেই, যেহেতু 28, এখনই ডিসিশন না নিয়ে একটু আগে কয়েকদিন জিএস পড়তে স্টার্ট করো। 1-2 মাস জিএস পড়ার পরে কিছু সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট গ্রো করে, নলেজ বাড়ে, তখন একটা অপশনাল সাবজেক্ট চুজ করতে হেল্প হয়। হ্যাঁ সেটাই, পরে ইন্টারেস্ট অনুযায়ী একদম একদম, এখনই ডিসিশন নেওয়ার দরকার নেই। যারা 28-29-এ নেবে অপশনাল সাবজেক্ট, ডিসিশন নেওয়ার বা ডিসাইড করার এখনো টাইম আছে, ধীরে সুস্থে নেওয়া যাবে। আগে জিএসটা পড়তে স্টার্ট করো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমাকে একটু বলবে, মেন হচ্ছে বাংলায় এক্সাম দেওয়ার ইচ্ছে কেন? মানে কি ইংলিশের ল্যাঙ্গুয়েজের প্রবলেম, সেটা একটা মেজর কারণ, তাই তো? এটাই তো সবার বোধহয় কারণ, এছাড়া অন্য আর কারোর কোনো কারণ আছে? ইংলিশটা বুঝতে হ্যাঁ সুবিধা হয়, একদম অসুবিধা হয় সেটাও না, কিন্তু আমার বাংলায় এই জন্য এক্সামটা দিতে চাইছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়, মানে লেখাটা নিজের ভাষায় ফুটিয়ে তোলা যায়, তাই তো? হ্যাঁ, এটা ঠিক কথা, যে নিজের মাতৃভাষায় লেখাটা অনেক ভালো করে বোঝানো যায়, স্পেশালি অ্যান্সার রাইটিং। এটা আমাকে অনেকেই বলে যে দিদি অ্যান্সার রাইটিংটা ইংলিশে আমরা ততটা ভালো করে এক্সপ্রেস করে লিখতে পারি না। ঠিক আছে, সেটা বেঙ্গলিটা ভালো করে বুঝতে পারবো, ইংলিশে একটু অসুবিধা হবে। ঠিক আছে। না, তোমাদের ব্যাচে দেখো, আমি একটা কথা সবার আগে প্রথমেই বলে দিয়েছি, ইভেন ওই ভিডিওটাতেও যেটাতে আমরা ক্লাস মানে তোমাদের শিডিউলটা আলোচনা করেছিলাম ব্যাচের বিষয়ে, সেখানেও বলেছিলাম যে ইংলিশ কিন্তু এখানে খুব ভালোভাবেই করানো হয়, খুব ডিটেলেই ইংলিশ করানো হয়। মানে এমন নয় যে ইংলিশ আমরা করাই না, কারণটা হচ্ছে ইংলিশের একটা ডেডিকেটেড কম্পালসারি পেপার আছে, তারপর রিডিং কম্প্রিহেনশনের আরসির একটা ক্লাস হয়, সেখানে তোমাদের ইংলিশ শিখতে লাগে, প্লাস এসে পেপার যেটা থাকে সেখানেও কিছু নলেজের প্রয়োজন হয়, ইংলিশ ডিরেক্টলি না লাগলেও
অ্যাটলিস্ট ইংলিশের গ্রামাটিক্যাল কিছু নলেজের প্রয়োজন হয়। সো আমাদের দুটো পেপার, তোমাদের এই ব্যাচের দুটো পেপার তো রয়েছে যেটা তোমাদের ইংলিশে লিখতে হবে। একটা ফুললি কম্পালসারি পেপার, ইংলিশ কম্পালসারি পেপার, মেন্সের 300 নাম্বার থাকছে, আর একটা প্রিলিমস এর ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন থাকছে। সো এই দুটো জিনিস তোমাদেরকে, এই দুটো পেপার ডেডিকেটেডলি ক্লাসে করানো হবে, এবং সেটার জন্য মাসে মোটামুটি 4টে 3টে এরকম করে ক্লাস থাকে, 3 থেকে 4টে ক্লাস প্রত্যেক মাসেই থাকে। ঠিক আছে, সো মাসে তোমাদের 8 থেকে 10টা ক্লাস জেনারেলি হয়, তো 10টা ক্লাসই ধরা হয়ে থাকে। তো 9 থেকে 10টা ক্লাস প্রত্যেক মাসে পড়ে, যার ভেতর 7টা মতো ধরে রাখতে পারো জিএস এর ক্লাস, 3টে ক্লাস ইংলিশের ক্লাস থাকবে। এমন নয় যে আমরা বাংলা ইংলিশ জিএস করছি বলে আমরা ইংলিশটা শিখবো না, একদমই তা নয়, কারণ আমাদের ইংলিশেও পাস করতে হবে, না হলে আমরা বাংলা ভার্সানে পরীক্ষা দিয়েও ফেল করে যাব। তো সুতরাং তোমাদের ইংলিশ ভার্সানেরও ক্লাস প্রত্যেক মাসেই থাকবে, ইংলিশের ক্লাস যেটা, তো সেখানেও সেগুলো শেখানো হবে। কারণ প্রিলিমসটাও পাস করতে হবে, রাইট? কারণ প্রিলিমস যদি পাস না করি তাহলে আরেক সমস্যা, কারণ প্রিলিমস এর কোশ্চেন ইংলিশে থাকছে, ওএমআর দিয়ে ফিল করতে হবে, তো সেক্ষেত্রে আমাকে ইংলিশ বুঝতেই হবে। ওই জন্য আমি বললাম যে জিএস এর যে স্ট্যান্ডার্ড বইগুলো রয়েছে বেসিক সাবজেক্টের, স্পেশালি অ্যানশিয়েন্ট মিডিয়াভেল, মডার্ন, তারপর আর্ট অ্যান্ড কালচার, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, এই যে সাবজেক্টগুলো, এনভায়রনমেন্ট, এগুলো বাংলায় নোট প্রোভাইড করা হবে। তোমরা প্রত্যেকে চেষ্টা করবে এগুলোর যে ইংলিশ ভার্সন বইটা রয়েছে, স্ট্যান্ডার্ড বইটা আছে, সেটা কিনে নেওয়ার। কেন বলো তো? এই সাবজেক্টটা প্রিলিমস এর কমন সাবজেক্ট, প্রিলিমসে এই বইটার থেকে ইংলিশ ভার্সনে পড়তে হবে। তো ইংলিশে বইটা পড়ে যদি বাংলায় নোটটা পড়ো তাহলে কি হবে, কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় যে আচ্ছা ইংলিশে এটা বলে, বাংলায় এটা বলে। তো এইটা কি হবে, এটা ট্রান্সলেশন আর কম্পারিজন হয়ে যাবে যে আচ্ছা আমি এবার বুঝতে পারলাম যে এটা ইংলিশে আছে, এটা বাংলায় আছে। আমরা বাংলায় নোটটা দেবো, তোমরা ইংলিশ ভার্সনে বইটা পড়বে, স্পেশালি প্রিলিমস এর বইগুলো। মেন্স এর গুলো আমি বলছি না, মেন্স এর গুলো এক্সক্লুসিভলি বাংলা নোট করলেই হয়ে যাবে, বাট প্রিলিমস এর যে সাবজেক্ট গুলো রয়েছে যেগুলোর কোশ্চেন ইংলিশে থাকবে সেগুলোকে ইংলিশ ভার্সন বই একটু কিনে পড়লে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, তাহলে এই কমপ্লিট নলেজটা আসবে। আচ্ছা, নবনীতা বলো। হ্যাঁ ম্যাম, আমি 2011-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এমএ বিএড করেছি, তবে সবটাই আমার বাংলা অনার্সের উপর নির্ভর করে হয়েছে। সেই জন্য আমার ইংলিশটা একটু একটু কেন বলবো, যথেষ্টই দুর্বল বলতে পারে। পারি সব করতে যতটা পারি, কিন্তু আমি হয়তো উত্তরটা অত ভালো বাংলা ইংলিশে দিতে পারছি। এর আগেও আমি আপনার বাড়িতে গিয়েছি, করেছি, চলে এসেছি, মানে আমার দূরত্বের জন্য যেতে পারিনি, কিন্তু বাংলা ব্যাচ হলে আমার খুবই সুবিধা হয়, আমি আরো বেশি ভালো করতে পারবো। আমি এমএ বিএড সবই কমপ্লিট করেছি, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্যই শুরু করছি, আর কিছু করছি। আচ্ছা আচ্ছা, তোমার যেহেতু 11তে গ্রাজুয়েশন হয়ে গেছে বললে, মানে এজ লিমিটটা ঠিকঠাক আছে তো? এই মানে কনসেশন আছে, রিজার্ভেশন আছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, রিজার্ভেশন থাকলে ঠিক আছে। এবং 2027 আমার দিতেই হবে, এরকম একটা মানে লাস্ট বলতে গেলে এরকম আর কি, তাই তো? 26-27 আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 2 বছরই বসবে, ঠিক আছে, অসুবিধা নেই। আর অপশনাল সাবজেক্টও কি বাংলা, তাই তো তাহলে? হ্যাঁ বাংলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নেক্সট উপাসনা বলো। হ্যাঁ ম্যাম, আমি বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়ছি, পাসে যাচ্ছে। পাসে কি কি সাবজেক্ট আছে তোমার? ম্যাম এখন একটুখানি পাল্টে যে জিনিসপত্র, মানে এইসব সেমিস্টারের তো অনেক সাবজেক্ট করতে গেলে আস্তে আস্তে কাট ডাউন হয়েছে, আবার কিছু যোগ হয়েছে। এখন বর্তমানে বাংলা, ইতিহাস, ভূগোল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই সাবজেক্ট গুলো আছে। আর বিভিন্ন মানে আগের সেমিস্টারে যেমন পর্যটন, তারপর আরো বিভিন্ন সাবজেক্ট ছিল, ওগুলো যেমন কেটে গেছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, তো আপাতত এই হচ্ছে। আর আমার 2027-এই এক্সামটা খুব ভয়তেও আছে, মানে এটা দেখতে ভাবলে প্রচুর, মানে পড়ার থেকে বেশি ভয়টা বেশি হয় এটা বলতে গেলে। আর বাংলা ভাষায় তো এক্সামটা দিতে চাই এই কারণেই, কারণ ইংরেজিতে আমি অতটা প্রকাশ করতে পারি। আর এটা ভয়ও লাগে যখন ইন্টারভিউতে কি হবে এটা ভেবে। দেখো, যারা তোমরা বাংলায় মেন্স লিখবে তারা ইন্টারভিউ এর ল্যাঙ্গুয়েজ যখন বেঙ্গলি রাখবে, ধরো মেন্স পাস করে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমাদেরকে কোনো কোশ্চেনই করবে না যে কেন তুমি বাংলায় রাখলে। ঠিক আছে, তোমাকে এটা কোনো রকম প্রশ্ন, হ্যাঁ তোমাদেরকে এটা সাদর মানে একদম অভিনন্দন জানানো হবে, যেহেতু তোমরা অলরেডি বাংলায় মেন্স লিখে পাস করেছো। যারা বাংলায় মেন্স লিখে পাস করবে তারা ইন্টারভিউ বোর্ডে উইথ ট্রান্সলেটর যদি বাংলা ইন্টারভিউ দেয়, তাদের কোনো রকম কোনো মানে বিপরীত কোশ্চেনের মুখোমুখি হতে হয় না। কাদেরকে হতে হয়? যারা মেন্স লেখে ইংলিশে বা হিন্দিতে, অন্য ল্যাঙ্গুয়েজে, ইন্টারভিউ এর সময় ট্রান্সলেটর নিয়ে বাংলায় বলে, তখন তাদেরকে বলে যে তাহলে কি তোমার ল্যাঙ্গুয়েজের যে নলেজটা রয়েছে সেটার কি কি ঘাটতি রয়েছে,
সেটা কি কাজ চালাবার মতো নয়? তখন এই প্রশ্নগুলো তাদেরকে ফেস করতে হয় যে কেন তারা মেন্স লিখেছে ইংলিশে অথচ বলছে বাংলায়। বাট যদি কেউ অলরেডি মেন্স কোয়ালিফাই করে থাকে বেঙ্গলি ভার্সনে, সে বেঙ্গলিতেই মানে ইন্টারভিউ দেবে, এটাই খুব স্বাভাবিক। এবং হ্যাঁ, এই কোশ্চেনটা করতে পারে যে তাহলে কি তুমি ইংলিশে দুর্বল, এই প্রশ্নটা আসতেই পারে যে তাহলে কি ইংলিশে বা হিন্দিতে আপনি দুর্বল, সেই কারণে আপনি এতটাই উইক যে আপনি একটা এত বড় সিভিল সার্ভিস বা প্রশাসনিক সেবার মতো সেবা বাংলা ভার্সনে দিচ্ছেন। তখন একটাই স্মার্টলি অ্যান্সার হবে, আমি আমার নিজের স্টেটের ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করতে চাই, যেমন অন্যান্য স্টেটের ল্যাঙ্গুয়েজ, যেমন মারাঠি রয়েছে বা হচ্ছে পাঞ্জাবি রয়েছে, অন্যান্য যে ভাষা উর্দু রয়েছে, ওরকম অনেক ভাষার এক্সাম্পল নিয়ে বলতে হবে। প্রচুর টপার রয়েছেন যারা অন্যান্য লোকাল ল্যাঙ্গুয়েজে, সাউথ ইন্ডিয়ার থেকে একজন টপ করেছিলেন, র্যাঙ্ক 2 বা 3 হয়েছিলেন, উনি ওনার তেলেগু ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন। এবং ওয়েস্ট বেঙ্গল থেকেও 2006 বা সালে বা 4 সালে খুব সম্ভবত তন্ময় স্যার বলে একজন, তিনি 26 র্যাঙ্ক করে অলরেডি বাংলা ভার্সনে লিখে পাশ করেছেন। তো তখন এই অ্যান্সার গুলো তোমাদেরকে উইথ এক্সাম্পল সেট বলতে হবে ইন্টারভিউয়ে, যে অলরেডি এরকম লোকাল ল্যাঙ্গুয়েজে বা রিজনাল ল্যাঙ্গুয়েজে লিখে তারা পাশ করেছেন, এরকম অনেক এক্সাম্পল সেট রয়েছেন যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি। সেই ইন্সপিরেশন থেকে আমরাও বেঙ্গলি ভার্সনে বা আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজে এক্সামটা দেওয়ার চেষ্টা করেছি, এবং যেহেতু আমরা সেটাতে সাকসেসফুল হয়েছি এবং প্রিলিমস যেহেতু আমরা কোয়ালিফাই করেছি, বেসিক ইংলিশের নলেজ এবং কম্পালসারি ইংলিশের নলেজে যেহেতু আমরা কোয়ালিফাই করেছি, এই কথাটাকে মেনশন করতে হবে। প্রিলিমসে যেহেতু কোয়ালিফাই করেছি এবং কম্পালসারি পেপারেও যেহেতু আমরা কোয়ালিফাই করেছি, সেহেতু আমাদের বেসিক ইংলিশ সম্পর্কে যেটুকু কাজ চালাবার নলেজ সেটা আমাদের আছে বলেই আমরা করেছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ইউপিএসসি নিজেই 22টা ল্যাঙ্গুয়েজের অপশন দিয়েছে, তুমি 22টা ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ টোটাল 23টা ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারো। সো ইউপিএসসি নিজে যখন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজে যখন সেই সুযোগটা দিচ্ছে, আমাদের উচিত প্রত্যেকটা ভাষাকেই প্রমোট করা। এমনকি সংবিধানের এখানে কোটেশনও তোমরা মেনশন করতে পারো, সংবিধানের আর্টিকেল যেখানে আমাদের বলা রয়েছে প্রমোশন অফ মাদার টাং, প্রমোশন অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ, এগুলো আমাদের ভারতের সংবিধানে রয়েছে। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এভাবে করে ভারতের সংবিধান অনুসারে আমাদের মাদার টাংকে, মাতৃভাষাকে এবং আঞ্চলিক ভাষাকে, এগুলোকে রিজনাল ল্যাঙ্গুয়েজকে বাংলায় বলা হয় আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষাকে যে প্রচার করার যে বিষয়টা সেটা রয়েছে, প্রবাধনটা রয়েছে, মানে যে বিষয়টা সেটা রয়েছে। তো এইভাবে করে এইগুলো দিয়ে তোমাদের অ্যান্সারটাকে স্ট্রং করতে হবে যে কেন এই কোশ্চেনটা আসবে, রিজনাল ল্যাঙ্গুয়েজে কেন তুমি এক্সাম দিচ্ছ, এটা একটা খুব কমন কোশ্চেন যেটা সবাই দেয় না। প্লাস বাংলা ভাষায় এট এ টাইম এতগুলো স্টুডেন্ট পড়ছে বা বসছে, এইটাই প্রথমবার হচ্ছে, এর আগে সেরকম ভাবে হয়নি, ঠিক আছে? তো সুতরাং এই কোশ্চেনটা আসবে, তো সুতরাং তখন তোমাদেরকে এই প্রশ্নের জন্য রেডি থাকতে হবে, এবং অ্যান্সার আমি অবশ্যই রেডি করে দেবো, ডোন্ট ওয়ারি, সেটা নিয়ে তোমাদের চিন্তা নেই। যখন তোমরা মেন্স কোয়ালিফাই করবে, ইন্টারভিউ এর প্রিপারেশন হবে, সেই যে 3-4 মাসের ফেজ থাকে, তাতে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমরা রেডি করিয়ে দেবো। আর আপাতত অপশনাল কিছু ভাবিনি, কিন্তু সাইকোলজিটা নিয়েও ইচ্ছা আছে, কিন্তু বুঝতে পারছি না যেটা ঠিক কি বা নিলে কতটা হেল্প হবে, মানে এগুলো কিছু এখনো বুঝতে পারছি না। এখনই ডিসিশন নেওয়ার দরকার নেই, 2-3 মাস জিএস পড়ো। সাইকোলজি ভালো সাবজেক্ট, কিন্তু বিষয়টা হয়েছে সাইকোলজি বাংলা ভার্সনে তুমি নোট বা আদার্স জিনিস কতটা অ্যাভেলেবেল পাবে, সেটা হচ্ছে বড় বিষয়, প্রত্যেকেরই তাই, ঠিক আছে? তোমরা যে অপশনাল সাবজেক্ট রাখবে সেইটার পার্টিকুলারলি বাংলা ভার্সনের নোট, অ্যান্সার রাইটিং, কপি ইভ্যালুয়েশন, এইগুলো তোমরা কতটা পাচ্ছ তার উপর বেস করে তোমরা অপশনাল সাবজেক্ট রাখবে, ঠিক আছে? ইংলিশ ভার্সনে সাইকোলজি সব অ্যাভেলেবেল আছে, বাট বাংলা ভার্সনে কোথায় কতটা আছে আমার সত্যিই জানা নেই। তো যার জন্য একটু অপেক্ষা করো 2-3 মাস। আদারওয়াইজ আমাদের অ্যানথ্রোপোলজি অপশনালে যে বাংলা ভার্সন নোটটা সেটা বেরিয়ে যাবে, ওটা বাই এন্ড অফ জানুয়ারি শেষে বাংলা ভার্সনের নোট বেরিয়ে যাবে। এখন ইংলিশ ভার্সনের নোট দিয়ে ক্লাস চলছে, বাট বাংলা ভার্সনের যে অ্যানথ্রোপোলজি অপশনালের নোট সেটা তোমরা ফেব্রুয়ারি 2026-এ গিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে? সো যারা পরে গিয়ে এক্সাম দেবে তারা অতি অবশ্যই বাংলা ভার্সনের নোট থেকে পাবে, ঠিক আছে? আর ম্যাম আমার একটু কনফিউশন, এক সেকেন্ড, হ্যাঁ বলো। যে ধরুন আমি যদি 2027-এ কেমন করে অবশ্যই, হ্যাঁ এটা আমরা আলোচনা করব। হ্যাঁ, আমি লাস্টে অবশ্যই ডাউট ক্লিয়ারিং এর সময় স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব, যে 27কে আমরা যেহেতু টার্গেট করছি, কিরকম আমরা স্ট্র্যাটেজি রাখতে পারি, কিরকম শিডিউলে পড়াশোনা করলে আমরা 2027-এ এক্সামে বসতে পারবো, ভালোভাবে পাস করতে পারবো, শুধু বসা নয় পাস করতে পারবো, সেগুলো নিয়ে আমাদের আলোচনা হবে, আজকের ক্লাসেই আলোচনা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা শ্রেয়সী বলো।
আচ্ছা ম্যাম, আমি আজ পার্সোনাল সমস্যার কারণে মাইক অন করতে, জাস্ট আ সেকেন্ড, অন করতে পারছি না। আমি নেক্সট ডে প্রপার ক্লাস স্টার্ট করবো, এক্সট্রিমলি সরি ম্যাম। ওকে ওকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমার যদি মনে হয় তুমি তোমার ইন্ট্রোডাকশন চ্যাটে মেসেজ করে দিতে পারো, সেটাও দিতে পারো, আমি লাস্টে পড়ে নেবো, কোনো অসুবিধা নেই তাতে। ওকে, রিয়া বলো। নমস্কার ম্যাম। হ্যাঁ বল। আমার 2019-এ হচ্ছে গ্রাজুয়েশন, হুম তারপরে 2021-এ আমার হচ্ছে বিএ, আর এবার আমার হচ্ছে এমএ কমপ্লিট হলো। হুম আমি হচ্ছে এই জন্যই বাংলাটা নিচ্ছি, বাংলাতে সবাই যেটা বললো সেটার সাথে আমারও একমত, কারণ বাংলাতে আমরা ফোকাসটা ভালো করে করতে পারি, ওই জন্যই। আর ইংলিশটা হ্যাঁ মানে বেসিক নলেজ আছে, তবে অতটা মানে লিখতে তো একটু প্রবলেম হবে যখন এসে রাইটিং বা কোন টাইপের হবে, ওই জন্য। ঠিক আছে। আচ্ছা, তোমার অপশনাল সাবজেক্ট বা কিসে অনার্স করেছো? আমি যেহেতু পল সায়েন্সে করেছি, তো আমি পল সায়েন্সটাকে অপশনালে রাখতে একদম চাই। একদম, খুব ভালো সাবজেক্ট। যারা গ্র্যাজুয়েশন একটা অলরেডি অপশনাল সাবজেক্ট থেকেই করেছো, যেমন অ্যানথ্রোপোলজি, কেউ জিওগ্রাফি, কেউ বাংলা, কেউ হিস্ট্রি, কেউ পল সায়েন্স, যদি এরকম কোনো সাবজেক্ট থেকে যদি কেউ অলরেডি গ্র্যাজুয়েশন করে থাকো এবং মাস্টার্সও করে থাকো, তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করি সেই সাবজেক্টটাকেই অ্যাজ অপশনাল রাখার জন্য। এতে এফোর্টস অনেক কম দিতে হয় এবং অলরেডি একটা রেডি করা জিনিস শুধুমাত্র একটু পলিশ করলেই হয়ে যাবে। তো সুতরাং এটা খুব ভালো ডিসিশন যারা অলরেডি সেই সাবজেক্টে করেছো। হ্যাঁ, যদি এমন কোনো সাবজেক্ট হয় যে সাবজেক্টটা এখন মানে ইউপিএসসির অপশনাল লিস্টে নেই, সেক্ষেত্রে কিছু করার থাকে না, আমাদের নতুন করে একটা সাবজেক্ট রেডি করতে হয়। আদারওয়াইজ সবাইকে আমি সবসময় বলি যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছো সেটাই অপশনাল রাখবে, সেটা সবসময় বেস্ট হয়। একদম ঠিক আছে। আচ্ছা, ইন্দ্রাণী বলো। ইন্দ্রাণী কথা বলবে যখন মিউটের যে সাইনটা রয়েছে ওটা একটু অন করে নেবে। হ্যাঁ ওকে, আমি চেষ্টা করলাম। হ্যাঁ তো আমি 26-এ বসলাম। আমার গ্রাজুয়েশন হয়ে গেছে অনেকদিনই হলো, ইউপিএসসি প্রিপারেশন নিয়েছি। অপশনাল প্রায় হয়ে গেছে। আচ্ছা, অপশনাল তোমার কি সাবজেক্ট? নিজে ট্রান্সলেট করছিলাম বাংলাতে। আচ্ছা, অপশনালটা তোমার কি সাবজেক্ট? হিস্ট্রি। আচ্ছা আচ্ছা, ওকে। হিস্ট্রি। আচ্ছা, তো এখান থেকে পেলে তাহলে একটু মানে লিখতে অবভিয়াসলি সুবিধাই হয়। তো এই জন্যই আর কি। তুমি আগে থাকতেই প্রিপারেশন নিচ্ছিলে তাই তো, বাংলা ভার্সনে নিজেই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে ইংলিশে অলরেডি না হয়ে গেছে, মেইনসের জন্য বাংলাতে ট্রান্সলেট করছিলাম। তো এখন দেখছি এখানে যখন করলে আমাকে সুবিধাই হয়ে যায়। সে তো ঠিক। ইভালুয়েট করার জন্য মা ছাড়া কেউ ছিল, মাও সবসময় সময় পায় না, তাই ভাবলাম অর্ধেক টেস্টও দেওয়া হয়ে যাবে, দেখে দিতে পারবে যে অ্যাকচুয়ালি কতটা ঠিক হচ্ছে। একদম একদম, একদম ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তৌফিক বলো। হ্যালো ম্যাম। হ্যাঁ বল। ম্যাম, আমি 2025-এ ইন্টারভিউ দিয়েছি, এখনো কলেজে অ্যাডমিশন প্রসেস বন্ধ আছে ওবিসি কেসের জন্য, তো ফার্স্ট ইয়ারে পড়বো আমি, এখনো কলেজ শুরু হয়নি। তো আমি ভেবেছি যে সোশিওলজি অপশনাল নেব, এখনো ফাইনাল ডিসিশন না, ওটা যদি আরো যদি ইন্টারেস্ট অন্য কিছুতে পাই তো এটা দেখবো। তুমি কি কলেজে কি সোশিওলজি নিয়েই ভর্তি হতে চাইছো? ম্যাম, আমি সোশিওলজি এখন মানে ভেবেছি যে অনার্স নেব না, এমনি পাশেই করব, আর তার পাশাপাশি এই প্রিপারেশনটা নেব। আচ্ছা, তোমার কি 11-12 এ সোশিওলজি ছিল সাবজেক্ট হিসেবে? না ম্যাম, ছিল না। আমার 11-12 এ কি সাবজেক্ট ছিল, কি কি সাবজেক্ট? 11-12 এ ছিল হচ্ছে আমার এডুকেশন, হিস্ট্রি, জিওগ্রাফি আর সংস্কৃত। আচ্ছা, হিস্ট্রি অপশনাল কি পাবে, মানে অনার্স পাবে যা নাম মার্কস আছে তাতে? হ্যাঁ, অনার্স পাবো, বাট আমার তেমন ইন্টারেস্ট নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
বুঝতে পেরেছি, কারণ হচ্ছে এডুকেশনে আর সংস্কৃততে নিয়ে খুব বেশি লাভ হবে না। সংস্কৃত তুমি অ্যাজ আ অপশনাল সাবজেক্ট রাখতে পারো, অ্যাজ আ লিটারেচার সাবজেক্ট হিসেবে থাকে, কিন্তু এটা একটু টাফ হয়ে যায়, আজ অব্দি কেউ খুব একটা নিয়ে পাস করেনি। আর হচ্ছে জিওগ্রাফিটাও বিএসসির আন্ডারে চলে আসে, জিওগ্রাফিতে অনার্স করতে গেলে তখন সেটা আর্টস থাকে না, সায়েন্স হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার কাছে অপশন লেফট হয়ে থাকে শুধু হিস্ট্রি অনার্স করার জন্য। তো যদি তোমার তাতে আগ্রহ না থাকে, তুমি একবার অ্যাপ্লাই করে দেখতে পারো সোশিওলজিতে, যদি তোমাকে অনার্স দেয়। আমি সবসময় রেকমেন্ড করি অনার্স নেওয়ার জন্য এই কারণে, যাদের কাছে সুযোগ আছে, আর যাদের অলরেডি গ্র্যাজুয়েশন হয়ে গেছে বা চলছে তাদের অপশন নেই, সেটা আলাদা বিষয়। বাট যদি তুমি একবার অ্যাপ্লাই করে দেখতে পারো যে সোশিওলজি অপশনাল হিসেবে তোমাকে দেবে কিনা, যেহেতু তোমার 11-12 সাবজেক্টে ছিল না, তো সাবজেক্ট না থাকলে আমার মনে হয় না কলেজ দেয়, তবু একবার অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন করে দেখতে পারো, থাকলে বোধহয় ভালো হয়। কেন কি গ্র্যাজুয়েশনের সাবজেক্ট সিলেবাস, মানে অনার্সে যে সিলেবাসটা তোমরা পড়বে সেই সেম সিলেবাসটাই অপশনাল পেপারে থাকে। তো এতে কি হয়, একই সাথে দুটো কাজ তৈরি হয়ে যায়। আর অনার্স পেপারের স্টুডেন্টদের, মানে একটু অনার্স গ্র্যাজুয়েশন যাদের থাকে, তাদের একটা অলওয়েজ স্পেশাল অ্যাডভান্টেজ থাকে হচ্ছে তোমার ইসের ক্ষেত্রে, ইন্টারভিউ এর ক্ষেত্রে। আর যারা পাসে করছো তাদের এই অ্যান্সারটার জন্য রেডি রাখতেই হবে। কোশ্চেনটা জিজ্ঞেস করবে, কেন জেনারেলে পড়েছো, তখন কি সাবজেক্টে মার্কস ছিল না সেই জন্য নাওনি, এই প্রশ্নটা কিন্তু তাদেরকে ফেস করতে হয়। যদি কারোর পার্টিকুলার একটা সাবজেক্টে এক্সপার্টিস না থাকে, তাদেরকে এই কোশ্চেনটা মানে ফেস করতে লাগে। আদারওয়াইজ অনেকে কি করে, যেরকম এর আগেও একজন ম্যাডাম, আমার যতদূর মনে পড়ছে, হোল ইউপিএসসির ইন্টারভিউ শেষ, মানে টোটাল যতজন পাস করেছে তার মধ্যে একজন ম্যাডামই এমন ছিলেন যিনি পাসে গ্র্যাজুয়েশন করেছিলেন, তারপরেও তিনি ইউপিএসসির ইন্টারভিউ এ পাস করেন। এবং তিনি কিন্তু তার সাথে শুধু পাস করে রেখেছিলেন তা নয়, তিনি স্পেশাল অনার্স করেছিলেন, যেটা ডিস্টেন্সে যে অনার্সটা করা যায়, উনি ডিস্টেন্সে আলাদা করে অনার্স করে রেখেছিলেন একটা সাবজেক্টে, যেটা উনি অপশনাল হিসাবে রেখেছিলেন। ওনার যে অপশনাল সাবজেক্ট ছিল সেটাকে উনি অ্যাজ আ ডিস্টেন্সে ইগনোর থেকে উনি মানে অ্যাজ আ অনার্স করে রেখেছিলেন, মানে করছিলেন সেই টাইমে, যে টাইমে ইন্টারভিউ চলছিল। তারপরে ওনাকে এই অ্যান্সার কোশ্চেনটা ফেস করতে হয়েছে যে কেন গ্র্যাজুয়েশনে পাস ছিল, যে পাসে কেন গ্র্যাজুয়েশন বা জেনারেলে কেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কোনো সাবজেক্টে স্পেশালাইজেশন কেন নেননি। তখন তিনি এই অ্যান্সারটাই দিয়েছিলেন যে হ্যাঁ, আমি যে টাইমে গ্র্যাজুয়েশন মানে ভর্তি হয়েছিলাম সেই টাইমটাতে আমি নেইনি, বাট পরে আমার আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করে একটা সাবজেক্টের প্রতি, সেই সাবজেক্টটাতে আমি এখন স্পেশাল অনার্স করছি ইগনোর ডিস্টেন্স থেকে, এবং তার সাথে আমি এই সাবজেক্টটাকে অ্যাজ আ অপশনাল হিসাবে রেখেছি আমার নলেজ বেস তৈরি করার জন্য। ঠিক আছে, তো এই জিনিসটা একটুখানি আমাদের মাথায় রাখতে হবে, যে যদি আমরা গ্র্যাজুয়েশন পাসে করি, অলওয়েজ চেষ্টা করব যে সাবজেক্টটা আমরা অপশনাল পড়ছি সেটাকে যদি ডিস্টেন্সে ইগনোর থেকে আমরা অনার্সটা করে ফেলতে পারি, বা অ্যাটলিস্ট যেটাকে স্পেশাল এমএও বলা হয়, স্পেশাল মাস্টার্স করা যায় বা স্পেশাল গ্র্যাজুয়েশন করা যায়। একটা তুমি যারা গ্র্যাজুয়েশন পাসে করে তারা চাইলে পরে একটা সাবজেক্টে ডিস্টেন্স থেকে পড়তে পারে। ঠিক আছে, সো যদি সেই সুযোগটা থাকে করে নেওয়াটা ভালো। যেহেতু তোমাদের অলরেডি বয়স কম, তোমার অলরেডি 25 সালে এইচএস পরীক্ষা হয়েছে, তোমার হাতে সময় সুযোগ দুটোই আছে। সো এখন থেকে এটাকে সঠিকভাবে বুদ্ধিমানের মতো কাজে লাগাবে, আদারওয়াইজ পরে গিয়ে অনেক সময় পস্তাবা হয় বা রিগ্রেট আসবে যে কেন আমি তখন নিলাম না, সময় থাকতে সুযোগ থাকতে কেন নিলাম না। ঠিক আছে, সো একবার অ্যাপ্লাই করে দেখো, যদি দেয় খুব ভালো, না দিলে তুমি সাইডে পরে গ্র্যাজুয়েশনের পরে তুমি স্পেশাল অনার্স হিসাবে পরে করে রাখতে পারো ডিস্টেন্স থেকে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, অভিষেক বলো। আমার গ্র্যাজুয়েশন অনেকদিন আগেই হয়েছে, বর্তমানে একটা হিন্দি কোচিং সেন্টার আর কি ফ্যাকাল্টি হিসেবে কাজ করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, সাথে আমি ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলাম 2023-এ, ওটা টিচারটা ফেল করি, হয়ে গেছিল। আর ডাব্লিউবিসি একটা দুবার দিয়েছি, হয়নি। তুমি ভাবছি এখন বেঙ্গলি ভার্সনটাকে করে যায়। আচ্ছা আচ্ছা, মানে এতদিন কি ইংলিশ ভার্সনেই প্রিপারেশন নিয়েছো, বা যেখানে পড়াচ্ছো সেটাও ইংলিশ ভার্সনে? আচ্ছা আচ্ছা, তাহলে মানে বাংলা ভার্সনে পড়ান। আচ্ছা আচ্ছা, ওটা কি ডাব্লিউবিসিএস এর জন্য? পড়তাম, হ্যাঁ ডাব্লিউবিসিএস এর জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, আর অপশনাল সাবজেক্ট? আমার অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি, ওকে, ঠিক আছে। আচ্ছা, পরের জন বলো, ফজলুল বলো। বলার সময় মাইকটা একটু অন করে নেবে, মাইকটা তো অফ আছে, ওটা অন করে বলবে। নিচের দিকে আছে মাইকের সাইন, সাউন্ডের একটা সাইন আছে নিচের দিকের কোনায় থাকে, ভিডিওর পাশের সাইনটা, ভিডিওর সাইনের পাশের সাইনটাই। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। বলছি যে আমি কিভাবে প্রসেসটা নিব। হ্যাঁ, তোমার সম্পর্কে আগে ওরা সবাই নিজেদের সম্পর্কে একটু বেসিক ইন্ট্রোডাকশন দিচ্ছে, তোমার গ্র্যাজুয়েশন কোন সালে হয়েছে,
কোন বছরের টার্গেট পড়ছো, মানে কোন বছরের জন্য পড়বে, আর হচ্ছে কি অপশনাল সাবজেক্ট, এগুলো একটু বলবে। আমার গ্রাজুয়েশন এই বছরে হয়েছে। আচ্ছা। 2025-এ। তো আমার অপশনাল সাবজেক্ট জিওগ্রাফি বলে ভাবছিলাম, হ্যাঁ বলো, বুঝতে পারলাম না। জিওগ্রাফি, তাই তো? জিওগ্রাফি, ওটা জিওগ্রাফিতেই কি অনার্স করেছো? না না, অনার্স আমি জিওগ্রাফি করি নাই। আচ্ছা একটা প্রবলেমের কারণে। আচ্ছা 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 2027, তাই তো? 2027 এক্সামে বসবে। হ্যাঁ 2027। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে বাকি সবার ইন্ট্রোডাকশন দেওয়া হয়ে গেছে। আমরা এবার একটু ক্লাসের শিডিউলটা একটু আলোচনা করে দিই। দেন তোমাদের কিভাবে কি আমরা ফার্দার আলোচনা, মানে ক্লাসে কিভাবে এগোবো, কোন কোন সাবজেক্ট, তারপর কোনটার পর কোনটা করবো, সেগুলো নিয়ে একটু আমাদের আলোচনা হবে। তারপর তোমাদের যার যা ডাউট আছে, তোমাদের যার যা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো ক্লাসে আমরা নেব, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা, আগে যদি কারোর কোনো ডাউট থাকে আগে জিজ্ঞাসা করে নেবে। কারোর কোনো প্রশ্ন যত অবধি আলোচনা হয়েছে সেই রিগার্ডিং, তাহলে সেই প্রশ্নগুলোই আমরা ফার্দার ডিসকাস করব। আচ্ছা, বাকি কারোর কোনো কোশ্চেন আছে এখন এই মুহূর্তে? আচ্ছা, শুধু উপাসনা একটা কোশ্চেন করেছো 2027-এর স্ট্র্যাটেজি নিয়ে একটু আলোচনা করার জন্য, আমরা ওটা অবশ্যই আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথমত আগে একটুখানি আসি 2027-এ তোমাদের এই ব্যাচটা কিভাবে সিলেবাস কমপ্লিট করবে সেটাতে। হ্যাঁ, সবাই একটু মিউটটা অন করে রাখবে, মিউটটা সাউন্ড বাইরে থেকে আসলে অসুবিধা হয়। যখন কথা বলবে আবার মিউটটাকে অন করে নেবে, সবার একটু মিউটটা অফ করে দেবে। ওকে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে 2027-এ আমরা কিভাবে এই ব্যাচটাতে আমাদের কিভাবে স্টার্ট হবে একটু বলে দিই। তোমাদের এই ব্যাচে জিএস পেপার 4 দিয়ে স্টার্ট হচ্ছে। এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, এই যে সাবজেক্টটা রয়েছে এটার দিয়ে স্টার্ট হবে। এই সাবজেক্টটার জন্য তোমরা এই মুহূর্তে যদি তোমাদের মনে হয় যে তোমরা কোনো ইংলিশ ভার্সন বই কিনতে চাও, কিনতে পারো, বাট আমায় যদি জিজ্ঞেস করো আমি বলবো দরকার নেই। কেন? এই সাবজেক্টটা প্রিলিমসে থাকে না। আমি এইমাত্র ফার্স্টেই কি বললাম, আমাদের সেই সাবজেক্টের ইংলিশ ভার্সন বইগুলো কিনতে হবে যেগুলো প্রিলিমসে থাকে। কেন? কারণ প্রিলিমসটা তো আমাদের ইংলিশ ভার্সন কোশ্চেনেই সলভ করতে হবে। ওখানে আমাদের বাংলা ভার্সনের কোনো প্রশ্নও থাকবে না, বাংলা ভার্সনে লেখারও কোনো জায়গা থাকবে না, ওখানে আমাদের ওএমআর ফিল করতে হয়। তো সুতরাং শুধুমাত্র প্রিলিমসের সাবজেক্টের যখন আমরা স্টার্ট করব সেই টাইমেই তোমরা একমাত্র ইংলিশ ভার্সন বই কিনবে। আদারওয়াইজ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের স্টার্টিং এ, মানে এই মুহূর্তে ব্যাচ শুরুর সময় তোমাদের কোনো বই কিনতে হচ্ছে না। তোমাদেরকে বুধবার রাতে এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউডের যে নোটটা রয়েছে পিডিএফটা গ্রুপে সেন্ড করে দেওয়া হবে। তোমরা বৃহস্পতিবার সকালে লোকাল যে দোকান থাকে সেখান থেকে প্রিন্ট আউট বার করে নিতে পারো। যারা দূরে থাকো তাদের পক্ষে তো এখানে এত দূরে আসা সম্ভব নয়। আমাদের বারাসাতে অনেক সস্তায় প্রিন্ট আউট হয়, 50 পয়সা 60 পয়সা করে পার পেজ নেয়। কলকাতা শিয়ালদাতেও অনেক সস্তায় প্রিন্ট আউট হয়ে থাকে। তোমরা যে কোনো জায়গা থেকে, কলকাতা শিয়ালদার থেকে হোক বা বারাসাতের থেকে হোক, যেখান থেকে হোক তোমরা প্রিন্ট আউট বার করে নিতে পারো, ঠিক আছে? সো প্রিন্ট আউট বার করে নেবে কলকাতা শিয়ালদার থেকে বা বারাসাতে যে কোনো দোকান থেকে বা নিজেদের লোকাল এলাকার থেকে, যেখান থেকে প্রিন্ট আউট সস্তায় হবে সেই রকম জায়গা থেকে প্রিন্ট আউটটা বার করে নেবে, ঠিক আছে? তো ওগুলো কত বোধহয় 150টা পেজ মতো হবে। তো তোমাদের বই কেনার কোনো দরকার নেই, বাংলা ভার্সনের এথিক্সের যে নোটসটা রয়েছে সেটা তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। সেটার থেকে বৃহস্পতিবারের ক্লাস শুরু হচ্ছে। তো আমি ক্লাস শিডিউল দিয়ে দেবো, সেই ক্লাস শিডিউল অনুসারে চলবে। এইবার এই এথিক্সের টপিকটা চলবে আমাদের আগামী মোটামুটি 2 মাস চলবে। আগামী 2 মাস মতো এথিক্স চলবে। শুধু এথিক্স নয়, তার সাথে ইংলিশ চলবে। ইংলিশে কি চলবে? কম্পালসারি ইংলিশ পেপারে যে টপিক গুলো রয়েছে সেগুলো, অবজেক্টিভ ইংলিশ, ডেসক্রিপটিভ ইংলিশ, আর সিস্যাটের যে রিডিং কম্প্রিহেনশন রয়েছে আরসি, সেটা চলবে, ঠিক আছে? সো তার জন্য ইংলিশ ভার্সনের তো বই কিনতেই হবে, বাট বিকজ ইংলিশের কোনো বাংলা ভার্সন বই হয় না। তো তোমাদের কি করতে হবে? 2টো বই কিনতে হবে। একটা হচ্ছে পিকে দে সরকার, আর একটা হচ্ছে এসপি বক্সি। খাতা পেন নিয়ে রাখতে পারো, লিখে নিতে পারো। আর যাদের জানা আছে তাদের এমন কিছু অসুবিধার বিষয় নয়। যারা একদম বিগিনার, নামটা প্রথমবার শুনছো, কখনো শোনোনি, লিখে নিতে পারো এসপি বক্সি অবজেক্টিভ ইংলিশ। অবজেক্টিভ ইংলিশ বাই এসপি বক্সি, ঠিক আছে? অবজেক্টিভ ইংলিশ বাই এসপি বক্সি, s.p.বক্সি, ঠিক আছে? সো এনার হচ্ছে অবজেক্টিভ ইংলিশের বই, যেটা আমাদেরকে ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো পড়ার জন্য লাগে। আর এটা কোথায় থাকে? এটা কম্পালসারি পেপারে থাকে। WBCS এর প্রিলিমসে থাকে, ইউপিএসসি এর মেন্স এর কম্পালসারি পেপারে থাকে। ক্লিয়ার? আচ্ছা, আর তার সাথে কি থাকছে? আর তার সাথে ডেসক্রিপটিভ ইংলিশ পড়তে হচ্ছে কোথা থেকে? পিকে দে সরকার হায়ার স্টাডিজ এর একটা এইচএস এর একটা বই আছে পিকে দে সরকারের, সেই বইটা, ঠিক আছে? পিকে দে সরকার, পিকে দে সরকার, p.k.দে, DEY দে, পিকে দে সরকার,
ক্লিয়ার? পিকে দে সরকার, ডেসক্রিপটিভ ইংলিশ। এই বই দুটো তোমাদের এই মুহূর্তে কিনতে হবে, আদারওয়াইজ জিএস পেপার 4 এথিক্স এর জন্য কোনো বই কিনতে হচ্ছে না। জিএস পেপার 4 এথিক্স এর যে নোটটা প্রোভাইড করা হবে সেখান থেকেই তোমরা পড়তে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসবো হচ্ছে এইখানে তোমাদের আগামী মোটামুটি ধরে রাখো, আমি একটা 2 মাসের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এই মাসটা হচ্ছে তোমাদের 18ই আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর 1 মাস, 18ই সেপ্টেম্বর থেকে 18ই অক্টোবর 2 মাস। এই টিল 18ই অক্টোবর অবধি, টিল 18th অক্টোবর বা ওই 15th অক্টোবর ধরে রাখো, মানে মাঝ বরাবর আর কি, অক্টোবরের মাঝখানের ওই টাইম পিরিয়ড অবধি আমাদের জিএস পেপার 4 এথিক্স চলবে, তার সাথে ইংলিশ চলবে। ইংলিশের কম্প্রিহেনশনের যে পিডিএফ হবে সেটা আমি প্রোভাইড করে দেবো। আমাদের ইংলিশ কম্প্রিহেনশন শুরু হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে। 2024, 23, 22, 21, 20 এইভাবে করে লাস্ট 10 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে রিডিং কম্প্রিহেনশনে, আরসিতে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে সেইগুলো দিয়ে আমাদের আগে স্টার্ট হয়। এগুলো যখন কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা যে তোমাদের যে সেট গুলো থাকে কম্প্রিহেনশনে, রিডিং কম্প্রিহেনশনে প্যাসেজ আর কোশ্চেনের কিছু সেট হয়, সেই কোশ্চেন আর প্যাসেজের যে পিডিএফ গুলো হয় সেটা আমরাই প্রোভাইড করে দিই। গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। আর যাদের কাছে পিডিএফ থেকে পড়ার সুযোগ সুবিধা আছে, আইপ্যাড হোক, কম্পিউটার, ল্যাপটপ হোক, তারা সেখান থেকে পড়তে পারো। আদারওয়াইজ না থাকলে প্রিন্ট আউট বার করে অফলাইন মোডে পড়ে নেবে। ঠিক আছে? সো এটা আমাদেরকে তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো আমাদের ব্যাচে এখন আগামী 2 মাসে কি হবে, জিএস পেপার 4 এথিক্স আর তার সাথে ইংলিশ। তারপরে জিএস পেপার 3 স্টার্ট হবে মোটামুটি অক্টোবরের 15-20 তারিখের পর থেকে জিএস 3 স্টার্ট হবে। জিএস 3 যদি ব্রডলি সিলেবাসটাকে আমরা ক্যাটেগরাইজ করি তাহলে কি কি সাবজেক্ট আছে? ইকোনমি আছে, এনভায়রনমেন্ট আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, আর হচ্ছে তার সাথে রয়েছে তোমাদের এগ্রিকালচার রয়েছে। ঠিক আছে? তো এই আর ইন্টারনাল সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর হচ্ছে এগ্রিকালচার। এই ব্রডলি 5-6টা ক্যাটাগরি সাবজেক্ট রয়েছে জিএস পেপার 3-তে। তো যেই আমাদের জিএস পেপার 4 এথিক্স কমপ্লিট হয়ে যাবে, তোমাদের ইকোনমির নোট প্রোভাইড করা হবে 18ই অক্টোবরের পরে। দেন 18ই অক্টোবরের থেকে তোমাদের ইকোনমি স্টার্ট হবে। জিএস পেপার 3 স্টার্ট হবে ইকোনমি দিয়ে, ইকোনমির পরে হবে এনভায়রনমেন্টের পরে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার, ইন্টারনাল সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট। এইভাবে করে সিকোয়েন্স ওয়াইজ তোমাদের সাবজেক্টগুলো চলবে। ব্রড সাবজেক্টগুলোকে আগে করানো হবে। এইবার যখন তোমাদের এই ইকোনমি, এনভায়রনমেন্ট পড়ানো হবে, ইকোনমি আর এনভায়রনমেন্ট সাবজেক্ট দুটো প্রিলিমসেও থাকে, তখন তোমাদের ইংলিশ ভার্সনের দুটো বই কিনতে হবে। ইকোনমির জন্য তোমরা নিতিন সিংহানিয়া স্যারেরটাও কিনতে পারো, বা বিবেক কি বেশ যেন ওনার নামটা কি, বিবেক সিং, তাই তো? বিবেক সিং, হ্যাঁ, বিবেক ভাসমের হচ্ছে অ্যান্থ্রোপোলজির জন্য, বিবেক সিং এর ইকোনমির বই আছে, সেটাও কিনতে পারো। শঙ্কর গণেশের আছে, সেটাও কিনতে পারো। যে কোনো একটা ইংলিশ ভার্সন বই কিনতে পারো নিজেদের বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য। আদারওয়াইজ যদি মনে করো যে না আমরা কোনো বই পড়বো না, ডিরেক্ট বাংলা নোট পড়বো, তাহলে কিন্তু একটু প্রবলেম হবে, কারণ প্রিলিমসে যে টার্ম গুলো থাকবে সেটা ইংলিশ ভার্সন থাকবে। প্রিলিমসের টার্মটা ভালো করে একটা জিনিস বুঝতে হবে, প্রিলিমসের যে কোশ্চেনটা থাকবে সেটা ইংলিশে থাকবে। তো সুতরাং আমাদেরকে কি করতে হবে, একটা ইংলিশ ভার্সনে আমাদের একটা বই কিনে রাখতে হবে ফর ইকোনমি এবং এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা কোন বইটা কিনবো? ইদার পিএমএফআইএস অথবা শঙ্কর আইএস। এগুলো তোমাদের যে শিডিউলটা দেওয়া হয়েছে, যেখানটাতে তোমাদের যে শিডিউলগুলো রয়েছে সেই শিডিউলের ওখানে প্রোভাইড করে দেওয়া আছে, মানে যে পিডিএফ যে ছবিটা আমি প্রোভাইড করেছি সেই ছবিটার মধ্যেই কিন্তু ওটা দেওয়া রয়েছে, যে কোন কোন রাইটারের কি কি ভার্সনের আমাদের ইংলিশ ভার্সন বই কিনতে হবে সেগুলো লেখা আছে ওই ছবিটার মধ্যে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তবু আমি একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি। জিএস পেপার 4 এথিক্স দিয়ে স্টার্ট হবে, দেন জিএস পেপার 3 ইকোনমি হবে। মোটামুটি ইকোনমির সাথেও আমাদের অন্য আরেকটা সাবজেক্ট চলবে। তোমাদের আমি একটু বলে রাখি, ব্যাচে অ্যাট এ টাইম দুটো করে সাবজেক্ট চলে। যে কোনো সব ব্যাচেই আমাদের যত জিএস ব্যাচ আছে সব সাবজেক্টে, সব ব্যাচেই আমাদের দুটো সাবজেক্ট অ্যাট এ টাইম চলে। প্রথমে আমাদের জিএস পেপার 4 আর ইংলিশ চলবে। ইংলিশ কিছুদিন হওয়ার পরে একটু স্টপ থাকবে, তখন আবার ইকোনমির সাথে হয়তো আমরা এগ্রিকালচার বা এনভায়রনমেন্ট এই টাইপের একটা সাবজেক্টকে স্টার্ট করব, বা অন্য আরেকটা সাবজেক্ট স্টার্ট করতে পারি, যে কোনো একটা ডেসক্রিপটিভ ইংলিশও স্টার্ট করতে পারি। এথিক্স এর সাথে তোমাদের অবজেক্টিভ ইংলিশ চলবে, দেন তারপরে ডেসক্রিপটিভ ইংলিশের সাথে তারপরে তোমাদের যে ইকোনমি চলবে, তারপরে এনভায়রনমেন্ট চলবে। এইভাবে করে দুটো করে সাবজেক্ট চলতে থাকবে। জিএস 3 কমপ্লিট হয়ে গেলে, মোটামুটি জিএস 3 কমপ্লিট হতে ধরে রাখো আগামী 6 মাস, 6 মান্থ মতো টাইম লাগবে জিএস 3 টোটাল, জিএস 4 আর 3 কমপ্লিট হতে। এতে তোমাদের ইউপিএসসির মেজর দুটো পোর্শন, দুটো পেপার 250, 500 নাম্বারের পেপার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? সো 250, 500 নাম্বারের পেপার তোমাদের আগামী 6 মাসের মধ্যে, 6 থেকে 7 মাস ম্যাক্সিমাম লাগে, তার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর স্টার্ট হয় জিএস পেপার 2। জিএস পেপার 2 এর ক্ষেত্রে আমাদের মোটামুটি ধরে রাখো পলিটি কমপ্লিট হতে 3 মাস মতো টাইম লাগে। তাই জন্য আমরা শুধুমাত্র পলিটি করি না, পলিটির সাথে সাথে গভর্নেন্স,
ইন্টারন্যাশনাল রিলেশন, মানে GS3 এর মধ্যে যে মেজর, GS2 এর মধ্যে যে মেজর সাবজেক্ট গুলো রয়েছে, পলিটি, ইন্টারন্যাশনাল রিলেশন, গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস, তো এই চারটে সাবজেক্টকেই আমরা সাইড বাই সাইড নিয়েই চলবো। লাইক পলিটির সাথে গভর্নেন্স চললো, দেন সোশ্যাল জাস্টিসের সাথে IR চললো। এইভাবে করে মোটামুটি আগামী 4 থেকে 5 মাস GS পেপার, মানে প্রথম 6 মাস, তারপরে 4 থেকে 5 মাস মতো GS পেপার 2 চলে। তারপরে GS পেপার 1 ধরা হবে, একদম শেষে GS পেপার 1 ধরা হবে, যেখানে আমরা কি করছি, GS পেপার 1 এর সাথে সাথে GS পেপার 1 এর প্রচুর সাবজেক্ট রয়েছে, যেটা মেইনলি স্ট্যাটিক সাবজেক্ট। আর একটা জিনিস, GS পেপার 2 যখন স্টার্ট হবে, GS পেপার 2 এর সাথে তোমাদেরকে ইংলিশ ভার্সনের একটা বই কিনতে হবে, দ্যাট ইজ লক্ষ্মীকান্ত। পলিটি লক্ষ্মীকান্তের যে বইটা রয়েছে সেই বইটা তোমাদেরকে তখন কিনতে হবে, ঠিক আছে, GS পেপার 2 যখন পড়ানো হবে। IR, গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস এগুলোর জন্য কোনো রকম বই লাগবে না, মানে ইংলিশ ভার্সন বই লাগবে না, এগুলো প্রিলিমসে থাকে না। প্রিলিমসে শুধুমাত্র পলিটি লক্ষ্মীকান্ত থাকে, তো সুতরাং তোমরা লক্ষ্মীকান্তেরই শুধুমাত্র পলিটি যেটা রয়েছে GS পেপার 2 তে সেটাই কিনবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে GS পেপার 2 ও যখন হয়ে গেল, 4, 3, 2 হয়ে গেল, লাস্ট যখন GS1 থাকবে, GS1 এ ম্যাক্সিমাম সময়টা লাগে, কারণ GS1 এর সিলেবাস অনেক হিউজ, স্পেশালি অনেক বই রয়েছে। আর্ট অ্যান্ড কালচার নিতিন সিংহানিয়া রয়েছে, অ্যানশিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি পুনাম দালাল রয়েছে, স্পেকট্রাম মডার্ন হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি NCERT রয়েছে, পেরিয়ার রয়েছে, NCERT 11, 12 এর NCERT প্লাস পেরিয়ারের বইটা রয়েছে, প্লাস তার সাথে হচ্ছে সোশ্যাল ইস্যুর জন্য নোট প্রোভাইড করে দেওয়া হবে, কোনো বই কিনতে হবে না, আমরা নোট দিয়ে দেবো সোশ্যাল ইস্যুর জন্য, কারণ ওটা শুধুমাত্র মেন্সে থাকে, প্রিলিমসে থাকে না। তো এইভাবে করে, আর পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, ওয়ার্ল্ড হিস্ট্রি এগুলোরও শুধু নোট প্রোভাইড করে দেওয়া হবে, কোনো বই কিনতে হবে না। ক্লিয়ার? যে টপিকগুলো আমি আবারও বলে দিচ্ছি, নিচে লেখা আছে, তোমাদের যে ছবিটা পাঠানো হয়েছিল সেখানেই লেখা আছে, যে টপিকগুলো এক্সক্লুসিভলি মেন্সের জন্য, সেই টপিকে কোনো রকম কোনো বই তোমাদের কিনতে হবে না, সেটা নোট প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। আর যেটা প্রিলিমসেও আছে, মেন্সেও আছে, সেটার জন্য তোমাদের দায়িত্ব ইংলিশ ভার্সন বইটা কেনা, আমরা প্রোভাইড করে দেবো বাংলা ভার্সনের নোটটা, যাতে তোমরা দুটো সাইড বাই সাইড রেখে পড়তে পারো, মেলাতে পারো, কারণ তোমাদের প্রিলিমসেও কোয়ালিফাই করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসবো হচ্ছে, এবং ওইটা যখন কমপ্লিট হবে, প্রথম 6 মাসের মধ্যে GS4 আর 3 হচ্ছে, তারপরে 4 মাসের মধ্যে মোটামুটি GS পেপার 4 থেকে 5 মাস ধরে রাখো, মানে ফার্স্ট 1 বছরের মধ্যে আমাদের কি হচ্ছে, প্রথম 12 মাসের মধ্যে কি কমপ্লিট হচ্ছে, GS4, GS3, GS2, আর পরের যে 1 বছর থাকছে সেই 1 বছরের মধ্যে GS1 হবে। কারণটা কি, 1 বছরও না, মোটামুটি ধরে রাখো 8 থেকে 10 মাস থাকে, ওই 8 মাস থেকে, হ্যাঁ 8 মাস ধরে রাখো, পরের 8 মাসের মধ্যে আর্ট অ্যান্ড কালচার, এনশিয়েন্ট মিডিয়েভাল, মডার্ন হিস্ট্রি, তারপর ওয়ার্ল্ড হিস্ট্রি, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, এবং তার সাথে জিওগ্রাফি, সোশ্যাল ইস্যু, কারণ ওখানে সাবজেক্টের সংখ্যা অনেক বেশি, অনেক, আর ওটা প্রিলিমসের ওয়েটেজও অনেক বেশি, যার জন্য ওটা 8 থেকে 10 মাস লেগে যাবে। তোমাদের ব্যাচ মোটামুটি ওই কত 22 মাসের ব্যাচ বোধহয়, এটা 24 মাসেরও নয়, তোমাদের এটা 22 মাসের ব্যাচ। তো এবং ইংলিশ এর সাথে সাইড বাই সাইড হতে থাকে, ইংলিশের জন্য আলাদা কোনো এরকম নয় যে এই মাস চলবে তারপর গিয়ে ইংলিশ হবে আবার, না এরকম নয়। প্রত্যেকটা মাসে যদি 10টা ক্লাস থাকে, 7টা GS এর থাকলে 3টি ইংলিশের থাকবে। সো ইংলিশ আমরা সারা বছর অল্প অল্প করে কম্প্রিহেনশন আর তার সাথে হচ্ছে যে অবজেক্টিভ ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে সেগুলো আমরা করতে করতে কমপ্লিট করে ফেলবো। ক্লিয়ার? সো এইভাবে করে আগামী 24 মাসের মধ্যে, মোটামুটি 22 মাসের মধ্যে আমাদের 2027-এর ওই মে মাস ধরে রাখো, এপ্রিল মাস বোধহয়, এপ্রিল 2027-এর মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে করে ফার্দার তোমাদের কমপ্লিট হবে। আর তোমাদের ক্লাসে যে নোট প্রোভাইড করা হয় আমি একটু বলে দিই, সেটা ক্লাস ওয়াইজ প্রোভাইড করা হয়, মানে মান্থ ওয়াইজ, যেহেতু মান্থলি ফিজের ব্যাচ সেহেতু মান্থ ওয়াইজ নোট প্রোভাইড করা হয়ে থাকে। যে এখন GS পেপার 4 দিয়ে স্টার্ট হচ্ছে, তোমাদের GS পেপার 4 এর নোট প্রোভাইড করে দেওয়া হবে, যখন GS3 স্টার্ট হবে GS3 নোট দেওয়া হবে, যে মাসে যে টপিকটা পড়ানো হবে সেই মাসে সেই টপিক মান্থলি বেসিসে ব্যাচে PDF প্রোভাইড করে দেওয়া হয়, সেটা তোমরা তোমাদের মতো প্রিন্ট করে নেবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যে মক টেস্টটা হয়, মক টেস্ট দুটো প্যাটার্নে মক টেস্ট হয়, একটা হয় OMR বেসড হয়, যে যখন প্রিলিমসের সাবজেক্ট গুলো হবে, প্রিলিমসের সাবজেক্টের জন্য আমরা MCQ বেসড, OMR বেসড মক টেস্ট কন্ডাক্ট করাই, অনলাইনেই হয়, গ্রুপে PDF পাঠিয়ে দেওয়া হয়, তোমরা বাড়িতে PDF OMR শিট দিয়ে দেওয়া হবে, দোকান থেকে আগে প্রিন্ট আউট বার করে রেখে দেবে, 10-12 পিস মতো OMR বাড়িতে প্রিন্ট করে রাখবে। OMR হাতে 2 ঘন্টা একদম নির্দিষ্ট টাইম নেবে, কোশ্চেন নেবে, OMR এ ফিল করবে, করে PDF ফরম্যাটে গ্রুপে সেন্ড করে দেবে। সেখান থেকে তোমাদের 7 দিনের মধ্যে চেক করে অ্যান্সার কি দিয়ে দেওয়া হবে এবং ইভ্যালুয়েট করে অ্যান্সার দেওয়া হবে যে কে কত মার্কস পেলে। এটা প্রিলিমসের সাবজেক্ট যখন হবে তখন, এখন নয়, কারণ এখন যেহেতু GS পেপার 4 দিয়ে স্টার্ট হচ্ছে তো এটা প্রিলিমসে থাকে না। কম্প্রিহেনশনের আলাদা মক টেস্ট হবে, ইংলিশের যে মক টেস্ট হবে তার সাথে কম্প্রিহেনশনের এবং অবজেক্টিভ ইংলিশের মক টেস্ট হবে। সব ক্লাসে আমি ফার্দার বুঝিয়ে দেবো।
এরপর যখন GS3 স্টার্ট হবে ইকোনমি দিয়ে, তখন তোমাদের প্রিলিমসেরও মক টেস্ট হবে, মেন্সেরও মক টেস্ট হবে। আর GS পেপার 4 যেটা দিয়ে তোমাদের স্টার্ট হচ্ছে আগামী 2 মাসের ক্লাস, তো সেই 2 মাসে আমাদের শুধুমাত্র ডেসক্রিপটিভ মক টেস্ট হবে, কারণ এই টপিকটা প্রিলিমসে থাকেই না, এই টপিকটা শুধুমাত্র মেন্সে থাকে, বোঝা গেছে? সো যেহেতু এটা শুধুমাত্র মেন্সে থাকছে, তো সুতরাং আমরা এই টপিকটা যখন আমরা পড়বো 2 মাস আগামী, তখন আমরা কি করবো, এটার আমরা শুধুমাত্র ডেসক্রিপটিভ মক টেস্ট দেবো। কিরকম? একদম সেম অ্যাজ ইট ইজ যেভাবে তোমাদের এক্সামে আসবে, 250 নাম্বারের পেপার থাকবে, 130 নাম্বার মতো যেটা প্রথম সেকশন এ থাকে, পরের 120 নাম্বার সেকশন বি থাকে, যেখানে আমাদেরকে হচ্ছে কেস স্টাডিজ গুলো করতে হয়। ক্লিয়ার? তো এই জিনিসগুলো আমাদেরকে টোটালটা করতে হচ্ছে কিসে, GS পেপার 4 এর ক্ষেত্রে আমাদের মক টেস্ট, এবং মক টেস্টেও সেম 250 নাম্বারের ওই সেম ভাবেই কোশ্চেন থাকবে। ক্লিয়ার? তো এইভাবে করে মক টেস্ট দুটো ভাবেই হয়, একটা অ্যান্সার রাইটিং ডেসক্রিপটিভ মক টেস্টও হয়, একটা অবজেক্টিভ মক টেস্টও হয়। যখন প্রিলিমসের টপিক পড়ানো হবে তখন অবজেক্টিভ মক টেস্ট হবে, এখন যেহেতু মেন্সের টপিক দিয়ে স্টার্ট হচ্ছে সেহেতু এটা শুধুমাত্র ডেসক্রিপটিভ মক টেস্টই হবে। কারোর কোনো ডাউট আছে, কোনো প্রশ্ন আছে? আগামী 2 বছরের মোটামুটি 22 মাস 23 মাসের যে শিডিউল রয়েছে সেটা আমি টোটালটা বুঝিয়ে দিলাম। এবার ফার্দার যদি কারোর কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে রিগার্ডিং ব্যাচ শিডিউল, সেটা জিজ্ঞেস করবে। ম্যাম প্রথমত একটু আপনি ফাইলকে বলি তো ক্যামেরাটা অফ করতে, তাহলে একটা মানে অ্যাটাক হচ্ছে। হ্যাঁ, যার ক্যামেরা অন আছে ক্যামেরাটা অফ করে দেবে। ক্যামেরাটা অফ করে দেবে, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, ক্যামেরাটা অফ করে দেবে। ম্যাম আমরা যারা বাংলায় অপশনাল নেব, আমরা এই অপশনালের ক্লাসটা কবে পেতে পারি? বাংলা অপশনাল নেবে, অপশনালের ক্লাস বুঝলাম না, মানে এখানে ব্যাচের কথা বলছো নাকি নিজেরা বাড়িতে স্টার্ট করতে পারো কবে? হ্যাঁ, আমি তো অনেকদিন ধরেই চেষ্টা করছি, পড়ছি। ওটা কি ব্যাচে কি অপশনালটা পড়ানো হবে বাংলাতে? না, এই ব্যাচে অপশনাল নেই, এই ব্যাচে শুধুমাত্র GS আর ইংলিশ। ঠিক আছে, এই ব্যাচটাতে শুধুমাত্র GS আর ইংলিশ, অপশনাল হবে না। এটা অপশনালের। কি করতে হবে? অপশনালের ওই না, আমি অপশনাল পড়াই না। প্রথমত হচ্ছে আমি অ্যানথ্রোপোলজি অপশনাল ছাড়া আর কোনো অপশনাল সাবজেক্ট আমি পড়াই না। এবার বিষয়টা হচ্ছে যখন আমরা বাইরের কোনো পেড টিচার রাখবো, তারা মিনিমাম 10-12 জন না হলে তারা ব্যাচ শুরুই করবে না, এবং তাদের ফিস থাকবে মিনিমাম মানে যদি বেঙ্গলি অপশনাল হয় 5 থেকে 6,000 টাকা তারা ফুল কোর্সের জন্য নেবে। এবার বিষয়টা হচ্ছে 10 জন বেঙ্গলি অপশনালের স্টুডেন্ট লাগবে, এবং তারা ওয়ান টাইম পেমেন্ট মিনিমাম 5,000 to 6,000 ওয়ান টাইম পেমেন্ট করতে যদি তারা সক্ষম হয়, তবেই একটা অপশনালের ব্যাচ শুরু হতে পারে। টিচার বাংলা অপশনালের আমার কাছে টিচার অ্যাভেলেবেল আছে, বাট বিষয়টা হয়ে গেছে যে টিচার অ্যাভেলেবেল থাকলেই হবে না, সেক্ষেত্রে নাম্বার অফ স্টুডেন্টও থাকতে হবে, তবে গিয়ে একটা পেইড ব্যাচ হয়। এবার নাম্বার অফ স্টুডেন্ট না থাকলে পেইড ব্যাচের কোনো টিচার একজনের জন্য তো একটা ব্যাচ করবে না, তো স্বাভাবিক, তো তারা সেটা পড়াতে রাজি হবে না। তো সেক্ষেত্রে মিনিমাম যদি 10টা স্টুডেন্ট বেঙ্গলি অপশনালের হয়, তারা যদি 5,000 বা 6,000 ওয়ান টাইম পেমেন্ট করে ব্যাচে জয়েন করে, তাহলে আমাদের কাছে টিচার অ্যাভেলেবেল আছে, আমরা কোর্স লঞ্চ করে দিতে পারি। স্টুডেন্ট 1-2 জনের জন্য তো একটা অপশনাল সাবজেক্ট করানো পসিবল নয়, যার জন্য আমাদের অন্যান্য অপশনাল সাবজেক্টের এখন অব্দি ব্যাচ শুরু হচ্ছে না। তার অন্যতম কারণই হচ্ছে এটা যে যখন কেউ বলছে সে পার্টিকুলার একজন একটা সাবজেক্টের জন্য বলছে, তার নিজের যে সাবজেক্টের প্রয়োজন সে সেটা বলছে। এবার একজন টিচার তো একজন স্টুডেন্টের জন্য ব্যাচ করাবে না, তো সে ফার্স্টেই বলবে যে মিনিমাম স্টুডেন্ট কতজন। এবারে যখন আমরা কোনো প্রফেসরকে বা কাউকে হায়ার করবো যে একটা সাবজেক্ট পড়াবার জন্য, তারা মিনিমাম 10টা স্টুডেন্টের রিকোয়ারমেন্ট করবে, আর 10টা স্টুডেন্ট মানে তাদেরকে মিনিমাম 50,000 আমাকে পে করতে হবে। এবার 50,000 তাদেরকে পে করতে গেলে এবার একটা স্টুডেন্টের পক্ষে 50,000 দেওয়া সম্ভব না, বাট 10টা স্টুডেন্ট 5,000 টাকা দিতে পারে। এবার সেক্ষেত্রে নাম্বার অফ স্টুডেন্টের উপর বেস করে একটা ব্যাচ স্টার্ট হয় যে কোনো কোচিং এ। তো যদি নাম্বার অফ স্টুডেন্ট বেঙ্গলি অপশনালে থাকে আমরা স্টার্ট করে দিতে পারি, বোঝা গেছে? তো আদারওয়াইজ স্টুডেন্ট না হওয়ার জন্য আমরা স্টার্ট করতে পারছি না। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? আমি এই ব্যাচে আমি শুধুমাত্র GS আর ইংলিশ পড়াই, ঠিক আছে? আমি কোনো বাংলা মানে কোনো অপশনালই করাই না। অ্যানথ্রোপোলজি অপশনালের আমাদের আলাদা ব্যাচ হয়, আমাদের এই GS এর ব্যাচে কখনোই অপশনাল হয় না, কোনো কোচিং এই হয় না, কারণ এক একজনের অপশনাল এক একটা। আমি অ্যানথ্রোপোলজি পড়াবো, যার দরকার নেই তার তো অসুবিধা হবে, সে মনে করবে যে আমি কেন বেকার এই সাবজেক্টের জন্য পয়সা দিতে যাবো, এটা তো আমার দরকারই নেই। তো সুতরাং অপশনালের ব্যাচ, ম্যাথ রিজনিং এর ব্যাচ টোটাল আলাদা হয়। বহু স্টুডেন্ট আছে যাদের সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, 11-12 গ্রাজুয়েশনে অঙ্ক করেছে, তাদের ম্যাথ রিজনিং এর টিচারের দরকার পড়ে না, তো সুতরাং তাদের করারও দরকার পড়ে না। আর ইংলিশ যেটা আমি করাই ওটা আমি ফ্রি অফ কস্ট করাই। আগে যত ব্যাচ হতো ইংলিশের আলাদা ফিস নেওয়া হতো, GS এর 600, ইংলিশের 300, টোটাল 900 টাকা ফিস থাকতো আগে 2023 সাল অব্দি, 24 সাল অব্দি। 24-এর লাস্ট ব্যাচ হয়েছে যেটা, সেটাতে অব্দি 900 টাকা অব্দি ফিস থাকতো, যেটা হচ্ছে GS এর 600 টাকা থাকতো 2 দিন ক্লাসের জন্য, আর একদিন ইংলিশের ক্লাসের জন্য সেটাতে 900 টাকা থাকতো, মানে 300 টাকা দিয়ে টোটাল 900। এবার যেহেতু তারপরের থেকে আমার মনে হলো ইংলিশটা যেহেতু আমি পারি, আমার অনার্স ছিল, এবং স্টুডেন্টদেরকে অ্যাজ আ
টোকেন গিফট কাইন্ড অফ বলতে পারো, ওটাকে আমি জিএস এর ফিজের মধ্যেই করেই একসাথে ইনক্লুডেড করে দিয়েছি। ইংলিশটার জন্য যদি কেউ মনে করে আমি ইংলিশ ক্লাস নেবো না, তাহলেও তার ফিস যা থাকবে 500 টাকা। যদি কেউ মনে করে যে আমি ইংলিশ ক্লাস নেবো, তাহলেও তার ফিস থাকবে 500 টাকা। তো ইংলিশ সাবজেক্ট আমি অ্যাজ আ কমপ্লিমেন্টারি সাবজেক্ট হিসেবে আমি এখানে পড়িয়ে দিই। আদারওয়াইজ এরকম নয় যে এটার জন্য আলাদা করে তোমাদের কাছ থেকে কোনো পেমেন্ট নেওয়া হয়, ঠিক আছে? সো ম্যাথ রিজনিংটা আমরা এখানে অ্যাড করি না। আমি যেহেতু ম্যাথ রিজনিং পড়াই না, অন্য একজন টিচারের দরকার, এবং সে স্বাভাবিকভাবে তখন আমি কি বলবো পড়াতে ভালো লাগে সেই মাইন্ডসেট থেকে অল্প পয়সায় পড়িয়ে দেবো। বাট বাকি টিচাররা সেরকম নয়, তাদেরকে একটা ফার্স্টেই তাদেরকে ডাকলেই হায়ার করলেই তারা বলে দেবে যে আমাকে এই অ্যামাউন্টটা দিতে হবে এই এত মাসের কোর্সের জন্য। এবার সেই নাম্বার অফ স্টুডেন্ট যদি আমার কাছে অ্যাভেলেবেল না থাকে, তো সেটা দেওয়া আমার পক্ষে পসিবল নয়। সেই জন্য পার্টিকুলার কোনো সাবজেক্টের যে সাবজেক্টগুলো আমি পড়াতে পারি না, সেগুলোর এখন অব্দি টিচার অ্যাভেলেবেল থাকলেও আমরা কোর্স স্টার্ট করতে পারিনি। টিচার অনেক সাবজেক্টেরই আছে, কিন্তু তারপরেও আমরা স্টার্ট করতে পারিনি, বিকজ 1 জন 2 জন 5 জন স্টুডেন্ট হচ্ছে। বাট একজন টিচার যে টাকাটা ডিমান্ড করছে, সেটা মিনিমাম 10 থেকে 15টা স্টুডেন্ট ভর্তি হলে তবে তাকে আমি পে করতে পারবো। সে যদি মিনিমাম 15টা স্টুডেন্ট না হয় বা 10টা স্টুডেন্ট না হয়, তাহলে সে যে টাকাটা ডিমান্ড করছে সেটা আমি দিতেই পারবো না। 20,000 50,000 টাকা কি এমনি চলে আসবে না, রাইট? তো এই কারণেই স্টার্ট হচ্ছে না। আদারওয়াইজ আমাদের কাছে অপশন আছে, টিচার আছে, বাট যদি নাম্বার অফ স্টুডেন্ট বাড়ে আমরাও দিয়ে দিতে পারি টিচার। আজকের ক্লাসটার রেকর্ডিং কালকে পাবো, তাই তো? হ্যাঁ, আমি তোমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেলেই আপলোডে বসিয়ে দিই। ঘন্টা 3-4 মতো লাগে, যেহেতু ক্লাসগুলো অনেক লেন্দি, বড় বড় ক্লাস হয়, তো আপলোড হতে ঘন্টা 2-3 মতো লাগে। আপলোড হয়ে গেলে আমি আনলিস্টেড লিঙ্কটা আমি গ্রুপে পাঠিয়ে দিই। আনলিস্টেড লিঙ্ক থেকে তোমরা এনি নাম্বার অফ টাইম একবার কেন 10-12 বাড়িতে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আসলে ম্যাম আমি একটা অন্য কোর্সে বৃহস্পতিবার যুক্ত আছি বলে প্রথম 2 মাস একটু বৃহস্পতিবার ক্লাস করতে হয়তো অসুবিধা হবে। তুমি রেকর্ডিংটা দেখে দেবো তো, ওই জন্য জিজ্ঞাসা। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। তোমাদের আমি এখন আচ্ছা সবার গুগল মিটে লাইভ ক্লাস করতে কোনো অসুবিধা নেই তো? তোমাদের রেকর্ডেড ভার্সন যেরকম সামনে ফোন সেট করাই আছে, যেটা রেকর্ড হচ্ছে সেটাই ওখানে, মানে যেটা কথা হচ্ছে এখানে সেটা রেকর্ডেড দিয়ে দেওয়া হবে। গুগল মিটে লাইভ ক্লাস করলে কি হয়, সমস্ত স্টুডেন্টের একটা প্রপার ইন্টারাকশনস থাকে, ইন্টারাকশনে ক্লাসটা করাতে সুবিধা হয়। শুধু যখন ক্লাস চলবে তখন প্রত্যেকের ভিডিওটা সাউন্ডটা অফ করে রাখবে, আদারওয়াইজ ইন্টারাকশনে ফোকাসে প্রবলেম হয়। যখন ক্লাস হয়ে যাবে লাস্টে তোমাদের যখন যা ডাউট থাকবে, প্রশ্ন থাকবে, তখন শুধুমাত্র ভয়েসটা অন করবে, প্রশ্ন জিজ্ঞেস করার সময় অন করবে। আদারওয়াইজ ক্লাস চলাকালীন মাঝখানে কেউ কোনো কথা বলবে না, তাহলে কনসেন্ট্রেশন ব্রেক হয়, এবং যারা পরে রেকর্ডেড দেখে তাদের ক্ষেত্রেও প্রবলেম হয়, তাদেরও কনসেন্ট্রেশন ব্রেক হয়, ঠিক আছে? তো সুতরাং ক্লাস চলাকালীন বলবো না। আমি প্রত্যেকটা সেকশন পড়াই, আমি 1-2 পেজ পড়াই, পড়াবার পর বলি যে এবার এই অবধি যত অবধি বোঝালাম তার মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে রিলেটেড টু দ্যাট টপিক, সেটাই জিজ্ঞেস করবে। যে দিদি কোন অপশনাল নেব, কোন সাবজেক্ট পড়বো, সেগুলোর জন্য মান্থলি আমাদের আলাদা একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন হয়। সেটা মাসে যে একটা ডাউট ক্লিয়ারিং সেশন হবে সেখানে জিজ্ঞেস করবে। বাট যখন যে সাবজেক্টটা পড়াবো সেই সাবজেক্ট রিলেটেড যদি কোনো টপিক কোশ্চেন থাকে, লাইক ধরো আমি 4টে পেজ বোঝালাম, তখন তুমি লাস্টে গিয়ে তোমার ওই 4টে পেজ থেকে 2টো কোশ্চেন অ্যারাইজ হয়েছে, যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি দিদি আরেকবার বলো, ওই জায়গাটা বুঝতে পারিনি আরেকবার বলো। এই ধরনের কোশ্চেন গুলোই একমাত্র ক্লাসে অ্যাড্রেস করা হয়, ঠিক আছে? যখন পড়ানো হবে রিলেটেড টু ওই সাবজেক্টটা, ওই টপিকটা, ওই চ্যাপ্টারটা, অন্য তার বাইরে একটা প্রশ্নও অ্যাড্রেস করা হবে না। অন্য রিলেটেড যা ডাউট থাকবে অ্যাবাউট ইউপিএসসি স্ট্র্যাটেজি হোক বা প্রশ্ন হোক, অপশনাল হোক, সেটার জন্য মান্থলি একটা ডাউট ক্লিয়ারিং হয়। আজকে ইন্ট্রোডাক্টরি যেমন হলো, আগামী 30 দিন বাদে আবার একটা ডাউট ক্লিয়ারিং হবে, সেখানে তোমরা প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারবে, অথবা টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে জিজ্ঞেস করবে যে দিদি আমি এটা নেবো কিনা, এই বইটা কিনবো কিনা, এই প্রশ্নটা যা থাকবে সেগুলো ওখানে জিজ্ঞেস করতে পারবে। আর ক্লাস চলাকালীন রিলেটেড টু সেই চ্যাপ্টার, সেই সাবজেক্ট, সেটাই একমাত্র ক্লাসে বলবে, ঠিক আছে? যাতে রেকর্ডেড ক্লাস যারা দেখছে তাদের যেন তাদের কোনো প্রবলেম না হয়, কারণ মাঝখানে আননেসেসারি কথা আসলে যারা রেকর্ডেড ক্লাস দেখে তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায়। ওকে, নেক্সট কারোর কোনো কোশ্চেন, কোনো ডাউট রিলেটেড টু? হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম যে ইংলিশ সাবজেক্টটা আমরা তো দুটো জায়গায় পাচ্ছি, একটা হলো প্রিলিমস এর সিসেট আর একটা কম্পালসারি পেপার। একদম। এবার প্রিলিমস এর সিসেটে কি শুধু কম্প্রিহেনশনটাই থাকে, আর মানে আমাদের গ্রামার পোরশন কি কম্পালসারিতে পাবো, না গ্রামারে শুধু এসেটাই থাকে? না, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রিলিমস এর যে সিস্যাট পেপারটা রয়েছে, সিস্যাট মানে হচ্ছে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট ওটাকে শর্টে সিস্যাট বলা হয়, সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্টকে শর্টে সিস্যাট বলে। এই অ্যাপটিটিউড টেস্টের মধ্যে অ্যাপটিটিউড মানে হচ্ছে তোমার প্রবণতা বা বুদ্ধি, যেটা তোমার বাই নেচার বাই বার্থ রয়েছে, এটাকে অ্যাপটিটিউড বলে। ডোন্ট ওয়ারি, আমরা পড়বো জিএস পেপার 4 এথিক্স এর মধ্যে সিলেবাসে একটা টপিক আছে অ্যাপটিটিউড, সেটা আমরা পড়বো। এইবার সেখানেই দেখতে পাবে এই অ্যাপটিটিউড হচ্ছে কোন 3টে সাবজেক্টে আমাদের চেক করা হয়, ম্যাথ, রিজনিং আর ইংলিশ। ম্যাথে অঙ্ক থাকে, রিজনিং এ লজিক্যাল রিজনিং, যুক্তিকতা, যুক্তি, এগুলো থাকে।
আর তার সাথে হচ্ছে ইংলিশের মধ্যে কম্প্রিহেনশন থাকে, রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনটাকে বলা হয় প্যাসেজ। একটা আনসিন প্যাসেজ দিয়ে দেয়, তার থেকে তোমাদের একটা করে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো সলভ করতে হয়। এইটুকুই শুধুমাত্র থাকে কোথায়? প্রিলিমসে। মেন্সে আর এটা থাকে না, এটা শুধুমাত্র প্রিলিমসে থাকছে। কি থাকছে? আমাদের অ্যাপটিটিউডের জিনিসটা। এইবার যেটা তুমি জিজ্ঞেস করছো গ্রামাটিক্যালে, যেমন হচ্ছে ভোকাবুলারি, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো থাকবে মেন্সে। মেন্সের যে কম্পালসারি পেপার রয়েছে সেখানে থাকবে, তোমাদের এত চিন্তা করতে হবে না। আমি অলরেডি পিডিএফ পাঠিয়ে রেখেছিলাম টেলিগ্রামে, একবার চেক করে দেখতে পারো তোমরা। টেলিগ্রাম চ্যানেলটা একবার দেখে নেবে, আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তাও দেখছি যদি খুঁজে পাই। আমি একটা লাস্ট 10 বছর না 5 বছর, 10 বছরই খুব সম্ভবত, বাংলা আর ইংলিশের কম্পালসারি পেপারের পিডিএফ বানিয়ে আমি গ্রুপে পাঠিয়ে রেখেছি, মানে তোমাদের টেলিগ্রাম যে আমার চ্যানেলটা আছে সেখানে পাঠিয়ে রেখেছিলাম। ওকে আমি রিসেন্ড করে দিচ্ছি, তোমাদের গ্রুপটাতে আমি রিসেন্ড করে দিচ্ছি, দাঁড়াও ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের গ্রুপে। দেখো এটা মার্জ করা রয়েছে, বেঙ্গলি ভার্সনটা, বেঙ্গলি ইংলিশ, আর হচ্ছে এটা আমি এসেটাও পাঠিয়ে দিচ্ছি। এটা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম দীক্ষা IAS and WBCS একাডেমি। ওটাতে জয়েন করে গেলে যাবতীয় যা পিডিএফ ফ্রিতে প্রোভাইড করা হয় সেগুলো সব টেলিগ্রাম চ্যানেলে পাঠানো হয়। এখানে লাস্ট 10 বছর, যেহেতু এখন অব্দি 2024-এরই মেন্স হয়েছে, আর বাকিটা হয়নি। 25-এর মেন সেপ্টেম্বর মাসে হবে, তারপর 25-এরও কোশ্চেন আসবে। 15 থেকে 24-এর লাস্ট 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। প্রথমটা মার্জ বেঙ্গলি, পরেরটা মার্জ ইংলিশ, ওটা পিডিএফ গুলোকে একসাথে করে মার্জ করে করা হয়েছিল। তারপর একটা এসে রয়েছে 2015 থেকে 24। এইবার এইখানে যদি তুমি ইংলিশ পেপারটা খোলো, আমি ইংলিশের পিডিএফটা, যে কোনো একটা ইংলিশের পিডিএফ যদি তোমরা খোলো, দেখতে পাবে যার ভেতর দুটো টপিক মেলানো থাকে, ইংলিশ বাংলা দুটোতেই। মানে একটা ডেসক্রিপটিভ ইংলিশ, একটা অবজেক্টিভ ইংলিশ। ডেসক্রিপটিভ ইংলিশের মধ্যে তোমরা পাবে হচ্ছে কি কি সাবজেক্ট পাচ্ছ, এসে রাইটিং পাবে, প্রবন্ধ রচনা পাবে, যেটাকে বাংলায় প্রবন্ধ রচনা বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে তোমরা পাবে এডিটোরিয়াল রাইটিং পাবে। তারপর আরো অনেক রকমের টপিক থাকে। আমি পিডিএফ একটা খুলে দেখাচ্ছি, প্রথম পিডিএফটাই আমি খুলছি ইংলিশেরটা। আচ্ছা চলো 24-এর কোশ্চেন দেখি, আমরা 20-এর কোশ্চেনটা পরে দেখবো, 2015-র কোশ্চেন আমরা পরে দেখবো। চলো আগে 24-এর কোশ্চেন দেখি। 24-এর কোশ্চেনটা দেখলে ভালো বুঝতে সুবিধা হবে, কারণ ওটা একদম আপডেটেড, সব থেকে লেটেস্ট কোশ্চেন, কারণ আগের থেকে সিলেবাস অনেক রকম অনেক জায়গায় বদলেছে। তো চলো 24-এর কোশ্চেনটা একবার দেখে নিই। স্ক্রিন শেয়ার করবো, যদি কারোর মনে হয় স্ক্রিন শেয়ার করলে সুবিধা হবে তাহলে বলবে। স্ক্রিন শেয়ার করবো তাহলে, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা দেখো তো, এক সেকেন্ড। ওকে, এক সেকেন্ড একটু ওয়েট করো। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা গেলে আমাকে বলবে। হ্যাঁ ম্যাডাম, দেখতে পাচ্ছি। ওকে, 2024-এর ইংলিশ কম্পালসারি পেপার খুলেছি। অল কোশ্চেন্স আর টু বি অ্যাটেম্পটেড, সব কোশ্চেন সলভ করতে হবে। দ্য নাম্বার অফ মার্কস ক্যারিড বাই আ কোশ্চেন ইন্ডিকেটেড এগেনস্ট ইট, যে কোশ্চেনটা আমরা অ্যাটেম্প্ট করছি তার কত নাম্বার রয়েছে সেটা তার সামনেই লেখা আছে। প্রত্যেকটা অ্যান্সার আমাদেরকে ইংলিশ ভাষাতেই লিখতে হবে। এই যে অনলি লেখা রয়েছে, একমাত্র অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ইউজ করতে পারবো না, এখানে আমাদেরকে সমস্ত জিনিস এখানে ইংলিশেই লিখতে হবে। ওয়ার্ড লিমিট কোশ্চেনে মেনশন রয়েছে, শুড বি অ্যাডহেয়ার টু, মানে মেনে চলতে হবে। তুমি তোমার নিজের ইচ্ছে মতো ওয়ার্ড লিমিট ইউজ করতে পারো না। ইফ অ্যান্সার্ড ইন মাচ লঙ্গার বা শর্টার, তাহলে তোমাকে এই লেন্থ থেকে, যদি তুমি মানে যেটা জিজ্ঞেস করছে তার থেকে অতিরিক্ত বড় বা অতিরিক্ত ছোট লেখো, তাহলে নাম্বার কাটা হবে। যদি কোনো পেজ বা পোর্শন তুমি ব্ল্যাঙ্ক ছাড়ো, লেফট ব্ল্যাঙ্ক ইন দ্য কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট মাস্ট বি ক্লিয়ারলি স্টাক অফ। স্টাক অফ মানে এই মাঝ বরাবর কেটে দেওয়া। যদি তুমি কোনো রকম কোনো পেজ মাঝখান থেকে ফাঁকা রেখে দাও, তাহলে মাঝ বরাবর কেটে দিয়ে পিটিও প্লিজ টার্ন ওভার দ্য পেজ লিখে দিয়ে আমাদেরকে এগোতে লাগে। ঠিক আছে? কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট আলাদা করে প্রোভাইড করা হয়, যেখানে কোশ্চেন দেওয়া থাকে, তারপর একটা জায়গা অংশ ফাঁকা দেওয়া হয়, দেন আবার কোশ্চেন দেওয়া হয়, আবার একটা অংশ ফাঁকা দেওয়া হয়, এইভাবে করে আমাদের লিখতে হয়, যেটাতে তোমাদেরটা জমা নিয়ে নেওয়া হবে, যেটা ইউপিএসসি চেক করবে। আর এই কোশ্চেনটা তোমাদের বাড়িতে দিয়ে দেওয়া হবে, তোমরা বাড়িতে চেক করবে, বাড়িতে দেখতে পাবে। প্রথমে কি লিখতে হবে? একটা এসে লিখতে হয়, প্রবন্ধ রচনা লিখতে হয় 600 ওয়ার্ডসে, যার ভেতর থেকে যে কোনো একটা লিখতে হবে। এটার জন্য নাম্বার কত পাবে? 100 পাবে। মানে 300-র মধ্যে 30% এখানেই চলে এলো, 33%, 33%, একটা পেপারের 1/3 এখানেই চলে এলো একটা এসে রাইটিং এর উপরে। পেপার বুক আর মোর অ্যাট্রাকটিভ দ্যান দেয়ার ইলেকট্রনিক ফরম্যাট। এথিক্স ইন স্পোর্টস, এটা তো তোমাদের জিএস পেপার 4-এই আমি পড়াবো। এই যে জিএস পেপার 4 যখন স্টার্ট হবে এর মধ্যে এথিক্স ইন স্পোর্টস পড়াবো। ওয়ার অ্যাজ আ পলিসি ইনস্ট্রুমেন্ট ফর নেশনস টুডে, যুদ্ধ একটা পলিসি ইনস্ট্রুমেন্টের কাজ করে একটা দেশের জন্য বর্তমানে দাঁড়িয়ে।
পেপার বইগুলো বেশি অ্যাট্রাকটিভ হয়ে থাকে, আকর্ষণীয় হয়ে থাকে ইলেকট্রনিক ফরম্যাটের থেকে। দেখবে বই খাতা বেশি অ্যাট্রাকটিভ হয় এই আইপ্যাডে ক্লাস করাবার থেকে বা অন্য কিছু থেকে। ডেফিনেটলি এটা এক একজনের পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট ছোটবেলার স্মৃতি আমাদের এই পেপার বুকস এর সাথেই বেশি রয়েছে। দেয়ার ইজ নো প্লেস লাইক হোম, ঘরের মতো বা বাড়ির মতো কোনো জায়গা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই চারটের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে 600টা ওয়ার্ডস। 600 ওয়ার্ড মানে হচ্ছে মোটামুটি 250 ওয়ার্ডস এর যখন যেগুলো দেয় 3টে পেজ দেয়, 250 ওয়ার্ডস এর ক্ষেত্রে 3টে পেজ দেয়, তো 600 ওয়ার্ডস এ মোটামুটি ধরে রাখো 6 থেকে 7টা পেজ দিতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের 600 ওয়ার্ডস, 600 ওয়ার্ডস 6 থেকে 7টা পেজে আমাদের লিখতে হবে, 7টা পেজই হয় জেনারেলি। এইবার তোমাদের পরের কোশ্চেনটা কি লিখতে দিয়েছে, রাইট অ্যান্সার টু দ্য কোশ্চেন দ্যাট ইজ ক্লিয়ার, কারেক্ট অ্যান্ড কনসাইজ। এ মানে যেটাকে আমরা আনসিন প্যাসেজ বলি। আনসিন প্যাসেজে কি বলছে, 15 × 5 = 75। এই প্যাসেজটা পড়ে তোমাদের 75 নাম্বার অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ। এই যে একটা আনসিন একটা লম্বা প্যাসেজ দিয়েছে, ঠিক আছে। এই প্যাসেজ থেকে আমাদের বেশ কিছু কোশ্চেনও দিয়েছে। কি কি কোশ্চেন দিয়েছে, বেশ কিছু কোশ্চেনকে অ্যান্সার লিখতে হবে। ইনিউমারেট দ্য এজেন্ডা অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, কমেন্ট দ্য রোল অফ ব্রিটিশ ইন স্প্রেডিং আইডিয়া অফ মডার্ন সিভিলাইজেশন, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট দেয়ার সিভিলাইজেশন ভিউ অ্যাটেনমেন্ট হাইয়েস্ট লেভেল। এগুলো সব এই প্যাসেজেই রয়েছে। এই প্যাসেজের 5টা কোশ্চেন। এবার পার কোশ্চেনে রয়েছে 15 নাম্বার, পার কোশ্চেনে রয়েছে 15 নাম্বার। এবার 15 মার্কার কোশ্চেন যদি হয় তো মোটামুটি আমাদেরকে কত 250 ওয়ার্ডস লিখতে হয়, 250 ওয়ার্ডস লিখতে হয় 15 মার্কারের জন্য। আর তার জন্য পেজ দেওয়া হয় 3 পেজ, 3টে করে পেজ দেওয়া হয়। তো পার কোশ্চেন আমাকে লিখতে হচ্ছে এবং এখান থেকে আমার 75 নাম্বার উঠে যাচ্ছে 5 × 15। এইবার ওই প্যাসেজের পরে আমি অ্যান্সার পাবো ওর মধ্যে থেকে, ঠিক আছে। এবার লিখতে হবে কি প্রেসি রাইটিং, প্রেসি অফ দ্য ফলোইং প্যাসেজ, এবং কত 1/3 অফ ইটস লেন্থ, 1/3 1/3 করে ফেলতে হবে। প্রেসি মানে হচ্ছে সামারি রাইটিং, যেটাকে আমরা বলে থাকি সারাংশ লিখে থাকি বাংলায় যেভাবে। কোনো একটা বড় প্যাসেজ পড়ে সেটাকে শর্ট করতে হয়, 1/3 করতে হয়। এগুলো তোমাদের ব্যাচে সব শেখানো হবে, ডোন্ট ওয়ারি। প্রিভিয়াস ইয়ার লাস্ট 10 বছর 15 বছরের যা প্রিভিয়াস ইয়ার রয়েছে, মানে 2015 থেকে 2025-এ যত প্রিভিয়াস ইয়ার এসছে সেগুলো ব্যাচে সলভ করানো হবে, ঠিক আছে। সো এইখানে আসছে তোমাদের এই টোটাল বড় একটা প্যাসেজ দিয়েছে, কোথায় এই অবধি প্যাসেজটা এসছে, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ এই অবধি টোটাল প্যাসেজ এসছে। হোয়াট ইজ পলিউশন, হোয়াট আর পলিউটেন্ট, এই অবধি এসে অ্যাপ্রক্সিমেটলি 697 ওয়ার্ডস ওনারা কাউন্ট অবধিও করে দিয়েছে। 697 মানে 700টাই ধরে রাখো, 700টা ওয়ার্ডস এখানে রয়েছে। এইবার এই 700টা ওয়ার্ডসকে তুমি ম্যাক্সিমাম কততে লিখতে পারো, 230 বা 35, 1/3 করলে তাই হচ্ছে। 1/3 মানে 230 থেকে 35টা ওয়ার্ডস হচ্ছে। সো 230 থেকে 35টা ওয়ার্ডে তোমাদেরকে এই প্রেসিটা রাইট করতে হবে। প্রেসি মানে হচ্ছে সারাংশ, মানে শর্টে জিস্ট করতে হবে। এগুলো ব্যাচে শেখানো হবে, ঠিক আছে। এবার তার কিছু তোমাদেরকে এখানে দিয়েছে, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স আফটার মেকিং নেসেসারি কারেকশন। এবার হচ্ছে সেন্টেন্স কারেকশন, যেটাকে আমরা বলে থাকি ওই যে লাইন সংশোধন করা, ঠিক আছে, বাক্য সংশোধন করা, বা হচ্ছে যে লাইনগুলো থাকে যেগুলো তৈরি করে দেওয়া হয় সেন্টেন্সগুলো, সেই সেন্টেন্সগুলো সেগুলোকে সংশোধন করতে হবে। বেশ কিছু ভুল আছে, আননেসেসারি চেঞ্জেস রয়েছে অরিজিনাল সেন্টেন্সের থেকে, কিছু ভুল রয়েছে, কারেকশনস রয়েছে, সেটা ঠিক করতে হবে এই 4-এ। এইবার এগুলোর কত করে নাম্বার পাবে, 1 নাম্বার করে পাবে। কটা আছে, 10টা আছে। এই 10টা যদি তুমি সলভ করো তাহলে তুমি কত পাচ্ছ, 1 × 10, তাহলে 10 মার্কার পাচ্ছ। এই যে লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, এইভাবে করে রয়েছে। এরপরে আসে কি সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড। এইবার এখানে তুমি কি পাচ্ছ, এখানে তুমি পাচ্ছ 1 × 5, মানে এখানে 5 না, এক একটা করতে তোমার 5টা রয়েছে, 1 নাম্বার করে থাকবে। এগুলো একদম মানে ছাকা নাম্বার, এগুলো যদি ঠিক হয় তোমার কোনো কাটার কোনো জায়গা নেই, একদম ধরে পাবে। এই যে এগুলো অবজেক্টিভ পোর্শন। এই অবধি ছিল ডেসক্রিপটিভ পোর্শন, এই যে এই অবধি প্রেসি রাইটিং অবধি ডেসক্রিপটিভ পোর্শন ছিল। 4 থেকে 4 নাম্বার থেকে শুরু হয়ে যায় অবজেক্টিভ পোর্শন। প্রথমে থাকে নেসেসারি হচ্ছে সেন্টেন্স কারেকশন, যেখানে আমাদের লাইনগুলোর মধ্যে কোনো ভুল থাকলে সেটাকে ঠিক করতে হবে। তারপর এটা থেকে মিসিং ওয়ার্ড, যেটাকে বাদ দিয়ে গেছে সেটাকে এই ড্যাশের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এবং এক একটা এক এক রকম হয়ে থাকে, যেমন আই লিভ ইন উত্তরাখণ্ড লাস্ট 5 ইয়ার্স, বা এরকম ভাবে ডোন্ট ওয়াক অন দ্য গ্রাস, এরকম মানে একদম বেসিক জিনিসগুলো রয়েছে। কোথাও প্রিপোজিশন বসাতে হতে পারে, এগুলো জেনারেলি প্রিপোজিশনের ওপরেই হয়, আর্টিকেল, প্রিপোজিশন এগুলোর ওপর বেস করে হয়। এরপর হয় ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য ভার্ব। এখানে তোমাকে ভার্বের কারেক্ট ওয়ার্ড যেটা রয়েছে, ফর্ম যেটা রয়েছে সেটা বসাতে হবে, মানে নাউন ফর্মে হোক ভার্ব ফর্মে হোক কারেক্ট ফর্মটা বসাতে হবে। এটা তো সেম 5টা আছে, 1 নাম্বার করে পাবে। 2 + 2 কত হচ্ছে, তা মেকের যেটা ভার্বের সঠিক ফর্মটা সেটা বসাতে হবে, বি এর সঠিক ফর্মটা এখানে বসাতে হবে, ব্লেস বা প্যাসিভ ভয়েস এটা বসাতে হবে, এইভাবে 5 নাম্বার। তারপর অ্যান্টোনিমস বসাতে হবে, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, অপটিমিস্ট, পেসিমিস্ট, এইভাবে করে তোমাদের টোটাল 5টা অ্যান্টোনিম রয়েছে। তারপর রয়েছে ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। বলছে কি, যেটাকে আমরা কি বলে থাকি,
বাংলায় বলে দেয়, ইংলিশে আগে আমরা ছোটবেলায় করেছি কি কি বলতো, সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এইভাবে করে আমরা সেন্টেন্স গুলোকে ভাগ করি। কোনোটা সিম্পল সেন্টেন্স থাকে, কোনোটা কম্পাউন্ড হয়, কোনোটা কমপ্লেক্স হয়, এইভাবে করে বলেছে। মানে না বদলে সেন্টেন্স গুলোকে অন্যভাবে লেখো। এই যে দ্য ম্যাঙ্গোজ আর টু চিপ টু বি গুড, রিমুভ টু, এটা ছোট মাধ্যমিকেই করেছি আমরা, টু কে সরিয়ে দাও। দ্য ম্যাঙ্গোজ আর সো চিপ দ্যাট ইট ক্যান নট বি গুড, সেই দ্যাট আর ক্যান নট বি অ্যাড হতো, এই সেই বেসিক জিনিস। এবার এটা ভয়েস চেঞ্জ আছে, এটা সুপারলেটিভ, মানে হচ্ছে সেই ইএসটি যোগ হবে বা মোস্ট যোগ হবে। অ্যাসার্টিভে অ্যাড করতে হবে, এটা নেগেটিভে রয়েছে, মানে কোশ্চেন জিজ্ঞাসা করছে, এটাকে আমাকে স্টেটমেন্টে আনতে হবে। এগুলো গ্রামারের পোর্শন রয়েছে, এটার জন্য 10 নাম্বার রয়েছে। এটা টোটাল কটা রয়েছে? 10টা আছে। 5-এর দেখো টোটাল 10টা রয়েছে, এক নাম্বার করে পাচ্ছ। তারপরেরটা কি বলছে? মেক সেন্টেন্স, তোমাদেরকে কি করতে হবে? লাইন তৈরি করতে হবে, বাক্য রচনা করতে হবে, এটা দিয়ে বাক্য রচনা করতে হবে। স্পেকিউলেট, ইনটুইটিভ, তারপর রয়েছে ফরবিডেন্স, নকচারাল, তারপর ইনএফেকচুয়ালি, এইভাবে করে শব্দগুলো দিয়ে দিয়েছে। এগুলো দিয়ে তোমাদেরকে শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে, মানে লাইন কনস্ট্রাক্ট করতে হবে। এটা তো 5 নাম্বার। তারপরেরটা তো 5 নাম্বার রয়েছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেওয়া রয়েছে টার্গেট বা টার্গেটেড, কোনটা হবে? রাউন্ড আর অ্যারাউন্ড, এর মধ্যে কোনটা হবে? মানে দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে এখানে ড্যাশে বসাতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেটা হবে সেটা বসাতে হবে। এটার জন্য 5 নাম্বার থাকবে। আচ্ছা, এরপরেরটা তো 5 নাম্বার রয়েছে। এরপরেরটা তো বলছে সেম ভাবে 5-এর ডি যেটা রয়েছে সেটা তো রয়েছে ইডিয়াম বা ফ্রেজেস সেন্টেন্স, এখানেও 5 নাম্বার রয়েছে। ইডিয়াম বা ফ্রেজ, নক অফ, বাইট অফ, মোর দ্যান ওয়ান ক্যান চিউ, ঠিক আছে? এইভাবে করে তোমাদের ইডিয়াম দিয়েছে, ইডিয়াম দিয়ে কমপ্লিট হয়েছে। তো তার মানে এখানে 5, 5, 10, 5, 15, আচ্ছা 15 আর 10-এ 25, 25 আর 5-এ 30, 30 আর 5-এ 35, আর 5-এ 40, 40 আর 10-এ 50। তার মানে এই অবধি 50 মার্ক অবজেক্টিভ, 50 নাম্বার অবজেক্টিভ পাচ্ছি। তার প্রথমটা পেয়েছিলাম 100, তারপরেরটা পেলাম 75, 75, 100, 175, আর এটা মনে হয় 25। দাঁড়াও দেখে নি, প্রেসি রাইটিং এর মার্কসটা একবার দেখে নি। প্রেসি রাইটিংও 75, আর একটা কোশ্চেন ছিল বোধহয়, এটাও 75। এই তো মার্কস হয়ে গেল কমপ্লিট আমাদের। তাহলে প্রেসি একদম সিম্পল, এমন কিছু না। এখানে আমাদের 5টা কোশ্চেন লিখতে হচ্ছে 75 নাম্বার, এখানে প্রেসি লিখতে হচ্ছে 75 নাম্বার, একটা এসে লিখতে হচ্ছে 100 নাম্বার। এই টোটালটা যোগ করলে 75, 75, 150 আর 100 কত হচ্ছে? 250, আর যোগ 50, টোটাল 300 নাম্বারের পেপার, যার ভেতর তোমাদের পাস করার জন্য কত পেতে হয়? 25% পেতে হয়, ঠিক আছে? সো এখানে 25% মানে 75 নাম্বার, 75 আউট অফ 300। এবার এটা যদি তুমি টার্গেট রাখো তাহলে তুমি ফেল করে যাবে। আমাদের টার্গেট মোটামুটি 150 নাম্বার থাকা উচিত, 50%। অলওয়েজ রিমেম্বার, আমাদের টার্গেট যদি 50% পাওয়ার মতো থাকে তবে গিয়ে আমরা 75-এর ওপরে পাবো, না হলে কিন্তু আমাদের আরো মার্কস কমে যাবে। কেন? কারণ হচ্ছে এইগুলোতে সবই যে ঠিক হবে তার তো কোনো গ্যারান্টি নেই, এগুলো তো তোমাদের ভুলও হতে পারে একটা দুটো। প্লাস এই যেগুলোতে 100 নাম্বার দেবে বলছে, 75 নাম্বার দেবে বলছে না, এগুলোতে তোমরা হয়তো গিয়ে দেখবে কেউ 25 পাবে, কেউ 50 পাবে। মানে 50 পাওয়া মানে বিরাট নাম্বার, 50% পাওয়া মানে অনেক। প্রেসি রাইটিং এ 20 দেবে, 30 দেবে, এর বেশি দেবেই না। 75-এ 20, 30, ম্যাক্সিমাম 35 দিতে পারে, 50% দিয়ে দিলেই অনেক দিয়ে দেবে। যে বেস্ট লিখবে সেই 50% মার্কস পাবে। তো সুতরাং আমাদের টার্গেট থাকবে সবসময় যেন আমরা প্রত্যেকটা পেপার, এই পেপারটার মধ্যে যা আছে টোটালটা আমরা যেন পাস করি, মানে টোটালটা সলভ করে যাব, তবে গিয়ে আমাদের 75-এর ওপর নাম্বার নিশ্চিন্তে আসবে। এই সেম সিলেবাস আবার বেঙ্গলি ভার্সনেও থাকে, একদম বেঙ্গলি ভার্সনেও যেটা থাকবে সেটাও সেম সিলেবাস। হ্যাঁ বলো ম্যাম। বলছি ডেসক্রিপটিভে যদি কোনোটা ভুল হয়ে যায় তাহলে নেগেটিভ মার্কিং হবে? না, নেগেটিভ না 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 হয় না, নেগেটিভ মার্কিং হবে না। নেগেটিভ মার্কিং কোনোভাবে হবে না। বাট তোমরা যদি ওই যে বললো ওয়ার্ড লিমিটের বেশি লেখো বা ওয়ার্ড লিমিটের থেকে কম লেখো, তাহলে সেটাতে তোমাদের না মার্কস কম দেওয়া হবে বা মার্কস কাটা হবে, বাট নেগেটিভ মার্কিং হবে না। বোঝা গেছে? সেম ভাবে বাংলা পেপারটাও তাই, বাংলা পেপারেও সিলেবাস একই থাকে, এমন কিছু ডিফারেন্স নেই। পিডিএফ আমি পাঠিয়ে দিয়েছি, ওটা প্রিন্ট আউট বার করে নিতে পারো, বা যাদের কাছে কিছু রয়েছে সেখান থেকে ডিরেক্ট ফোন থেকেও পড়তে পারো পিডিএফ থেকে। এইভাবে করে তোমাদেরকে টোটালটা বেঙ্গলি ভার্সনের বলো বা ইংলিশের বলো, যেটাই হোক না কেন কম্পালসারি পেপার, সেখানে তোমাদের গ্রামার পোর্শনও লাগবে, ভোকাবুলারি পোর্শনও লাগবে, অবজেক্টিভ ডেসক্রিপটিভ দুটোই লাগবে। আর সিস্যাটের যেটা রিডিং কম্প্রিহেনশন থাকে সেটাতে প্যাসেজ থাকে, তারপর পড়তে হয়। আমি 2024-এর প্যাসেজের কোশ্চেনটাও পাঠিয়ে রাখবো ওখানে, আমি দেখছি, আমি যদি পাঠানো থাকে, অন্য ব্যাচের তো পাঠিয়ে রেখেছিলাম, একবার আমাকে একটু চেক করে দেখতে হবে, যদি অন্য ব্যাচে পাঠানো থাকে আমি সেখান থেকে পাঠিয়ে দিচ্ছি। এখন বোধহয় জুনের ব্যাচেই চলছিল খুব সম্ভবত, কদিন আগেই ওদের ব্যাচে পাঠিয়েছিলাম।
2024 কোশ্চেনটাই বোধহয় এখন চলছে। সিস্যাট 2024, জাস্ট এ সেকেন্ড, অ্যান্সার ছাড়াটা পাঠাচ্ছি, অ্যান্সার দিয়ে ব্যাচে ক্লাসে কমপ্লিট হয়ে গেলে তারপর অ্যান্সার দিয়ে পাঠিয়ে দেবো। আর এছাড়া তোমাদের যদি কোনো এই সমস্ত এই যেগুলো পিডিএফ যেগুলো রয়েছে, দাঁড়াও এক সেকেন্ড, ফরওয়ার্ড তোমাদের গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি সিস্যাট 2024 কোশ্চেনটা। আর এইগুলো যখন তোমাদের ইয়েতে হবে, ক্লাসে হবে, 2023 সিস্যাটও পাঠিয়ে রাখছি আমি, 23 সিস্যাটও পাঠিয়ে দিলাম, 25 সিস্যাটও পাঠিয়ে রাখছি, 25 সিস্যাটও পাঠিয়ে রাখছি, 25 সিস্যাট পাঠিয়ে রাখছি, বাট এখন হবে না। তার কারণ হচ্ছে যতদিন না ইউপিএসসি অফিসিয়াল অ্যান্সার কি বার করে আমরা ক্লাসে আলোচনা করি না। কারণ কি কোচিং এর অ্যান্সার কি আর ইউপিএসসির অফিসিয়াল অ্যান্সার কি এর মধ্যে অনেকটা ডিফারেন্স হয়। তো যেহেতু 23, 24 এগুলোর অ্যান্সার কি বেরিয়ে গেছে, সেহেতু এগুলো ক্লাসে আলোচনা করাতে আমাদের অসুবিধা নেই। 25 অ্যান্সার কি এখনো বেরোয়নি, 25 অ্যান্সার কি 26 যখন ফাইনাল ইন্টারভিউ হয়ে যায়, ফাইনাল রেজাল্ট বেরোয়, সেই টাইমে গিয়ে 25 অ্যান্সার কিটা বেরোবে, ঠিক আছে? সো 25 যখন অ্যান্সার কি দিয়ে দেবে তখন আমরা 25 আলোচনা করবো। আমি গ্রুপে পাঠিয়ে রেখেছি, তোমরা প্রিন্ট আউট বার করে নিতে পারো চাইলে, আদারওয়াইজ তোমাদের এগুলো পরে যখন আমাদের ক্লাসে আলোচনা হয়ে যাবে এর যে প্রপার অ্যান্সার কি শুদ্ধ যে অ্যান্সার পিডিএফটা থাকে সেটাও প্রোভাইড করে দেওয়া হয়, সবই দিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে তোমাদের চিন্তা নেই। তোমাদের সব পিডিএফ ফরম্যাটে সব দিয়ে দেওয়া হয়। এবার সেটা তোমরা পিডিএফ থেকে ডিরেক্ট করতে পারো যাদের ফিনান্সিয়াল অসুবিধা আছে বা ইলেকট্রনিক গেজেট আছে, যাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে তারা প্রিন্ট আউট বার করে বাড়িতে নিজেদের মতো করে করতে পারো। ওকে, কারোর কোনো কোশ্চেন ডাউট থাকলে বলবে, যদি কারোর কোনো প্রশ্ন থাকে। ম্যাম এথিক্সে যখন কোশ্চেন হয় ওগুলোতে ইংলিশে হবে, তো বাংলা করলে ইংলিশ টার্মগুলো যদি বুঝতে না পারি প্রবলেম হবে কি? আমরা ওটা তো আমাদের দায়িত্ব, ওটা আমরা ক্লাসে বুঝিয়ে দেবো। প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন এসছে সব ক্লাস যখন তোমাদের পড়ানো কমপ্লিট হয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ক্লাসে আলোচনা হবে যে এইটা কোশ্চেনে ইংলিশে এটাকে এটা বলে আর বাংলায় আমরা নোটে এটা পেয়েছি, ঠিক আছে? তো সেটা নিয়ে তোমাদের সেই বিষয়ে চিন্তা নেই। যে ইভেন প্রিভিয়াস ইয়ারও যে কোশ্চেনগুলো এসছে বিগত 10 বছরে 12 বছরে, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে পিডিএফটা যেটা ইংলিশে থাকবে সেটা স্যার তোমাদেরকে বাংলায় পিডিএফ করে দিয়ে দেবে, ট্রান্সলেট করে পিডিএফটা দিয়ে দেবে, যাতে তোমরা বুঝতে পারো ইংলিশে এটাকে এটা বলে, বাংলা এটা বলে, ঠিক আছে? তো সেটা আমরা প্রোভাইড করে দেবো, সেটাতে অসুবিধা হবে না। কোশ্চেন তো অবশ্যই ইংলিশ আর হিন্দিতেই থাকে, বাট সেটাকে ট্রান্সলেটেড বাংলা ভার্সনের পিডিএফ এর যে কোশ্চেন সেটাও দিয়ে দেবো, মানে ওই কোশ্চেনটাকে বাংলায় ট্রান্সলেট করলে কি হবে সেটাও দিয়ে দেওয়া হবে। তো ওই জন্য তোমাদের চিন্তা নেই, অসুবিধা নেই, তোমরা বুঝতে পারবে যে এটাকে ইংলিশে এটা বললে তাহলে বাংলায় এটাই বলা হবে। আর সেটা ক্লাসে আলোচনা করবে, এমন নয় যে আমি বাংলায় যখন তোমাদের পড়াবো তার মানে এই নয় যে সেখানে আমি ইংলিশ টার্মটা বলবোই না, ইংলিশ টার্মটা 100 বার বলবো, নাহলে তোমরা কোশ্চেন থেকে কি করে বুঝবে? ধরো ইমোশনাল ইন্টেলিজেন্স, এবার আমি যদি নাই বলি শুধু বাংলা ওটাকে বুঝিয়ে যাই, তুমি তো কোশ্চেনে গিয়ে চিনতেই পারবে না যে এটা কি ছিল। সো আমি ইংলিশের টার্মটাই মুখে বলবো যে এটাকে ইমোশনাল ইন্টেলিজেন্স বলে, বাংলায় হচ্ছে এটা, এইবার কনসেপ্টটা হচ্ছে এটা, আমি এটা ইংলিশটা বলে তারপর বাংলাটা বোঝাবো, যাতে তোমাদের বুঝতে মানে কোশ্চেন দেখে চিনতে অসুবিধা না হয়। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন ডাউট থাকলে বলতে পারো। ম্যাম বলছি যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে সবাই বলে যে 6 to 12 বা শুধু এনসিআরটি বেস করে পড়া খুব ভালো, কিন্তু যখনই মানে কিছু শুরু করেছে এনসিআরটি, যেটা প্রবলেম হয়েছে যে একটা প্যারাগ্রাফ পড়তে গিয়ে তার মাথায় খুলতেই অর্ধেক সময় চলে, তারপর আর পড়াই হয় না, তারপর ওখানেই ছেড়ে দেওয়া হয়। তো আর এদিকে মানে বেশিরভাগ জনই বলে যে এনসিআরটি পড়তে হবে বেস তৈরির জন্য, এখানে প্রচন্ড কষ্ট হয়ে যায় যে করতে গেলে একদিকে শেষ হয় না আর অন্যদিকে তো মানে বাকি থেকে যায় অর্ধেক। তো এক্ষেত্রে কি করবো? একটা অ্যাপস হয়, আমি কয়েকটা অ্যাপসের নাম বলে দিচ্ছি, যারা জানো খুব ভালো, যারা জানো না একটুখানি দেখে নেবে। আমি বাংলা ডিকশনারি বলে, ঠিক আছে? ফার্স্ট যে অ্যাপসটা হয় সেটার নাম হচ্ছে অফলাইন বাংলা ডিকশনারি। এটা মোবাইলে নেট অফ থাকলেও ইউজ করা যায়। প্রথমে ইনস্টল করে নিয়ে লগ ইন করে নেবে নেট অন করে, তারপর পরে তুমি নেট অফ করেও এটাকে পড়ার সময় ইউজ করতে পারো। বাংলা ডিকশনারি অফলাইন, ঠিক আছে? সো বাংলা ডিকশনারি অফলাইন যে অ্যাপসটা রয়েছে ওটা ইনস্টল করে নেবে। আর একটা অ্যাপস হয় হচ্ছে অল ইউপিএসসি পেপারস, যেখানে ইউপিএসসি সমস্ত কোশ্চেন থাকে রেড কালারের মধ্যে হোয়াইট দিয়ে। এই দুটো অ্যাপস রেখে দেবে, এই দুটো অ্যাপস দিয়ে যে কোনো হেল্প পাবে। অল ইউপিএসসি পেপারস এর মধ্যে সমস্ত ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে উইথ অ্যান্সার কি,
আর তার সাথে হচ্ছে যেটা আমি বললাম বাংলা ডিকশনারি অপশন অফলাইন, ওই অ্যাপসটার ভেতর থেকে যখন পড়তে গিয়ে ধরো কোনো ওয়ার্ডের বাংলা মানে বুঝতে পারছো না, সাথে সাথে ইনস্ট্যান্ট গুগলে সার্চ করতে গেলে অনেক বেশি সময় লাগে। জেনারেলি কি হয়, গুগলে সার্চ করতে গেলে একটা দেখতে গিয়ে 10টা দেখে ফেলি, নেট অন হয়ে যায়, নোটিফিকেশন ঢোকে, আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়, পড়া হয় না। ওই জন্য অফলাইন ডিকশনারি খুব ইম্পর্টেন্ট, যেটাতে আমি নেট অফ রেখে আমি দেখতে পারবো। তাও সব সময় রাখবে না হাতের কাছে। আমি একদম পড়ার একটা টেকনিক বলে দিচ্ছি। প্রথমবার যখন বই রিডিং পড়ছো, কোনো ইংলিশ ভার্সন বইয়ের কথা বলছি, তখন প্রথমবার এনসিইআরটি ইংলিশ ভার্সন রিডিং পড়ছো, যে ওয়ার্ড গুলো বুঝতে পারছো না সেটাকে আন্ডারলাইন করো বা সার্কেল করে দাও, পেন দিয়ে বা পেন্সিল দিয়ে একটা সার্কেল করে দাও বা আন্ডারলাইন করে দাও বা হাইলাইট করে দাও যে আমি এই ওয়ার্ডের মানেগুলো জানি না। হয়ে গেল আমার দেখা, ঠিক আছে। এইবার পুরো আমার একটা চ্যাপ্টার পড়া হয়ে গেছে, আমি তখন ইনস্ট্যান্ট দেখতে যাব না ফোন থেকে, তাহলে আমার বাকি পড়ার ক্ষেত্রে লেট হয়ে যাবে। পুরোটা একবার রিডিং করছি যখন, তখন আমি একবার সার্কেল করলাম বা আন্ডারলাইন করলাম। এইবার যখন আমার হয়ে গেল, তারপর আমি বইটা নেব, ফোনটা নেব, নিয়ে ডিকশনারি থেকে প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলো যেগুলো আমি জানি না, যে ওয়ার্ডগুলো, সেগুলোকে বাংলা ডিকশনারি থেকে দেখবো। দেখে সাইডে বা উপরে একদম ওর গায়ে ও কোনো অন্য কোনো খাতায় নয়, কিন্তু ওই ওয়ার্ডটা থাকবে, তার যে উপরে যে ফাঁকা স্পেসটা রয়েছে সেই জায়গাটাতে, সেই স্পেসটার উপরটাতে কি করবো, ওটাকে বাংলায় আমি ডিকশনারিটার থেকে ওয়ার্ডের যে মিনিংটা রয়েছে সেটা আমি লিখে দেবো। ক্লিয়ার? এইবার ওয়ার্ডের মিনিংটা যখন আমি ওখানটাতে লিখলাম, রাখার পরে আমি ফোনটাকে আবার সরিয়ে রাখবো। সব ওয়ার্ড গুলো আমার ওই চ্যাপ্টারে লেখা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি সেকেন্ড টাইম রিডিং করবো। প্রথমবার রিডিং এ আমি কিচ্ছু বুঝি না, প্রথমবার আমি জাস্ট গল্পের মতো পড়ি, কোন ওয়ার্ডের মানে বুঝতে পারছি আর পারছি না, সেটা যেটা পারবো না সেটা আন্ডারলাইন করবো। সেকেন্ড টাইম আমি বই নেব, ফোন নেব, নিয়ে ওয়ার্ডের বাংলা মানেগুলো বইয়ের ওপরে ওপরে যে ওয়ার্ডের মানে যেটা জানি না সেটার উপরে লিখে নেব। তারপরে আমি ফোনটাকে আবার দূরে সরিয়ে রেখে দেবো, ফোনটাকে কাছে রাখবো না। দেন আমি আমার মতো করে আবার রিডিং পড়তে স্টার্ট করব। তখন আমি বাংলা মানে শুদ্ধ রিডিং পড়ছি, মানেটাও করছি আবার রিডিংও করছি। কেন? তখন আমার কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কারণ মানে ব্যাপারটা আমি বুঝেছি যে আচ্ছা এই ওয়ার্ডের মানে তার মানে এটা। এবং ওই বাংলা ডিকশনারি অ্যাপসটার মধ্যে তোমরা প্রোনাউন্সিয়েশনও পাবে, কিভাবে উচ্চারণ করতে হয়, কোনো কঠিন শব্দ উচ্চারণে অসুবিধা হলে প্রোনাউন্সিয়েশনটাও ওরা দিয়ে দেয়। ঠিক আছে? সো উচ্চারণটা শুনে নেবে, শোনার পরে ভালো করে আবার রিডিং করবে, করার পরে একটু বুঝতে পারবে। প্রথম রিডিং এ যা বুঝবে না, সেকেন্ড রিডিং এ একটু বুঝবে। এইবার আসবে থার্ড রিডিং, যে সময় ইম্পর্টেন্ট পোর্শন গুলোকে স্যারকে এরকম ব্র্যাকেট করবে বা আন্ডারলাইন করবে বা হাইলাইট করবে, যার যেটা সুবিধা হয়। ঠিক আছে? তো থার্ড রিডিং করার সময় এবার বুঝে বুঝে পড়বে যে আচ্ছা তার মানে এই জায়গাটা আননেসেসারি গল্প লিখেছে, পড়ার সময় বোঝা যায়, ঠিক আছে, যে এই জায়গাটা গল্প লেখা, এখানটাতে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন আছে, রেলিভেন্ট ইনফরমেশন আছে, কোনো টার্মটা হাইলাইট করা রয়েছে, কোনো ওয়ার্ডটাকে বোল্ডে লেখা রয়েছে, বা একটা কনসেপ্টকে বোঝাচ্ছে বা একটা ডেফিনেশনকে বোঝাচ্ছে, তখন কি করব, সেই জায়গাটাকে আন্ডারলাইন করব বা হাইলাইট করব। এই তিনটে রিডিং যেটা আমরা করি, এই তিনটে রিডিংকে কেউ রিভিশনের মধ্যে ধরবেই না। এই তিনটে রিডিং হচ্ছে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, নিজেদের বোঝার জন্য আমরা করে থাকি। এই তিনটে পড়াটা, এই প্রথম 3বার যে পড়াটা, এটা শুধুমাত্র বোঝার জন্য। এইবার তারপর মানে 4 নাম্বার থেকে 10 নাম্বার টাইম অবধি যেটা আমরা পড়ি, মানে পরের যে 7বার আমরা পড়ি, ওটাকে রিভিশন বলে। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা বই, প্রত্যেকটা টপিক মিনিমাম 10 বার রিভিশন হলে তবে গিয়ে এক্সামে লেখা যায় বা মনে রাখা যায়। 1 বার 2 বার 3 বার পড়াতে কেউ কোনোদিনও এক্সামে ওটা ফুটিয়েই তুলতে পারবে না, কোনোদিনও পারবে না। তারপরে যখন আমি 10 বার পড়বো, এবার এই 10 বারটা আমি কিভাবে পড়বো আবারও বলে দিচ্ছি। রিভিশনের টেকনিকটা এমন নয় যে আমি একদিনেই নিয়ে বসছি আর 10 বার পড়ে যাচ্ছি, তাহলে আমি ভুলে যাব না। আমি পরের দিন একবার রিডিং করব, বই বন্ধ করে আবার অন্য সাবজেক্টে চলে যাব, তারপরের দিন আমি আবার আরেকবার রিডিং করব, আবার পরের সাবজেক্টে চলে যাব। এইভাবে করে পড়তে হয়। মানে একদিনে 10 বার পড়বো না, 10 দিনে একবার করে পড়বো, তারপর 11 দিনের মাথার থেকে আমার ওই সাবজেক্ট এমনি ঠোঁটস্থ হয়ে যাবে। আবারও সবাইকে বলে দিচ্ছি, রিভিশনের নিয়ম হচ্ছে এটা, যে আমরা এরকম নয় যে একদিন নিয়ে বইটা বসলাম আর গ্যা করে এক লাইন 14 বার পড়লাম, পড়ে আলটিমেটলি আমার মাথায় সেই মুহূর্তে সব স্টোর হয়ে গেল, কিন্তু যখন 15 দিন 20 দিন ওই বইটা ধরছি না, অন্য সাবজেক্ট পড়ছি, তখন কেউ জিজ্ঞেস করলে আর বলতে পারবো না। তাহলে কি করণীয় আমাদের? প্রত্যেক দিন ওই চ্যাপ্টারটাকে একবার করে রিডিং পড়বো। প্রত্যেক দিন একবার আমি একটা এনসিইআরটি ধরবো, ঠিক আছে, এই এনসিইআরটিটা আজকে আমি এত প্রথম 20টা পেজ আজকে রিডিং করবো, পরের দিনকে পরের 20টা পেজ আবার রিডিং করবো। এইভাবে করে 7টা পেজ রয়েছে আমার, 7টা পেজ 3 দিন রিডিং করতে সময় যাবে। পরের যে 3 দিন থাকবে, মানে 4, 5, 6 নাম্বার যে দিনগুলো থাকবে, তাতে আমি আবার রিডিং করবো, শুধু রিডিং করবো, একদম ফার্স্ট টু লাস্ট অব্দি যা আমি পড়ছি রিডিং করবো। এবার যখন 4-5 বার রিডিং হয়ে যাবে, তখন তো আমি বুঝে গেছি কোন অংশগুলো ইম্পর্টেন্ট, হাইলাইট করে রেখেছি, আন্ডারলাইন করে রেখেছি, তখন আর আমি সব পড়তে যাব না। তখন আমি ওই সিলেক্টিভ যেটুকু আন্ডারলাইন করা যে কনসেপ্ট রয়েছে বা ব্র্যাকেট দেওয়া গোল করা কনসেপ্ট রয়েছে, যেটা ইম্পর্টেন্ট রয়েছে আমি বুঝতে পারছি, সেই অংশটুকুকে রিভিশন করবো। এতে কি হবে না, যত রিভিশন বাড়বে তত আর ঘন্টার বা সময়টা কমতে থাকে, তখন একদিনে একটা এনসিইআরটি রিভিশন হয়ে যায়। আমরা এখন যখন নিয়ে বসি আমাদের ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগে, 2 থেকে 3 ঘন্টা লাগে আমি একটা জিওগ্রাফির এনসিইআরটি, ইকোনমির এনসিইআরটি রিভিশন করে ফেলতে পারি। কেন? কারণ আমরা জানি এখন কোন পোর্শনটা পড়তে হয়, কোনটা বাদ দিতে হয়, কোনটা ইম্পর্টেন্ট নয়, এইটা জানি। এবং এটা এতবার রিভিশনের ফলেই এমনি হয় না,
ঠিক আছে। সো প্রথম প্রথম রিভিশনের সময় লাগে, রিডিং পড়তে সময় লাগে। প্রথম 3 বার যেটা, ওটাকে কেউ পড়ার মধ্যে ধরবেই না, ওটাকে রিভিশনের কাউন্টের মধ্যেই ধরবে না, ওটা বোঝার জন্য, ওটা কনসেপ্টের জন্য। পরের যে 7 বার পড়ছো ওইটাকে রিভিশন বলা হয়, পরের 7 বারটা রিভিশন, প্রথম 3 বারটা বোঝার জন্য। ক্লিয়ার? এইটা হচ্ছে রিভিশনের পদ্ধতি। মানে একদিনে 10 বার পড়বো না, 10 দিন একবার করে পড়বো। 11 দিন কেন, 50 দিন বাদে জিজ্ঞেস করুক আমি বলতে পারবো, 50 দিন বাদে বললেও, জিজ্ঞেস করলেও আমি বলতে পারবো। কিন্তু যদি কেউ টানা একদিন 10 বার পড়ে রেখে 11 দিনের মাথায়ও যদি তাকে জিজ্ঞেস করে, সে বলতে পারে না, ভুলে যায়, কারণ মাঝখানে যেহেতু 10 দিন সে আর ওই টপিকটা পড়েনি। তো সুতরাং রোজ একবার একবার রিডিং পড়ার প্রচুর মাহাত্ম্য আছে। একবার যে কোনো জিনিস যদি চোখের সামনে প্রত্যেক দিন রিপিটেটিভলি আসতে থাকে, কেন? কারণ আমাদের হিউম্যান ব্রেন এভাবেই তৈরি, আমাদের যত নতুন কথা ঢোকে, নতুন জিনিস ঢোকে, পুরোনো স্মৃতি মুছতে থাকে। এবার একদিনে যদি আমি পুরোটাকে ঢুকিয়ে রেখে দিই এবং যত নতুন জিনিস আমার মাথায় স্টোর হতে থাকবে, ততদিন ওটা পেছন থেকে মুছতে থাকবে, ঠিক আছে? ততদিন ওটা ডিলিট হতে থাকে, নতুনটা অ্যাড হয় আর পুরোনোটা ডিলিট হয়। এবার যদি আমি রোজই একবার 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 করে ওটাকে ঢোকাতে থাকি, তার মানে কি, ওটা পুরোনো ব্রেনের, মানে পুরোনো জিনিসের মধ্যেও রয়েছে, সেলের, হিউম্যান মানে ব্রেন সেলের মধ্যে পুরোনো জিনিসেও স্টোর হচ্ছে, আবার নতুন জিনিসের সাথেও ঢুকছে। সো দ্যাট ইজ হচ্ছে, ও কখনো ডিলিটই হতে পারছে না, ও যাচ্ছে ঢুকছে, যাচ্ছে ঢুকছে, মানে অল দ্য টাইম ও ব্রেনে থাকছে। সো দ্যাটস ওয়াই একদিন 10 বার পড়ার থেকে 10 দিন একবার করে পড়াটা অনেক বেশি এফেক্টিভ হয় ফর আ লং টাইম মেমোরাইজেশন। অনেক দিন অব্দি তুমি মনে রাখতে পারবে, অনেক বেশি সময় অব্দি মনে রাখতে পারবে। বোঝা গেছে? সো এই জিনিসটা আমরা প্রত্যেকে বাড়িতে এভাবেই রিভিশন করবো। ওকে, ইন্দ্রাণী হাত তুলেছ, প্রশ্ন আছে? হ্যাঁ, 1 সেকেন্ড, বলো। ইন্দ্রাণী বলে নাও, তারপর উপাসনা বলো। ম্যাম বলছি হচ্ছে যে আমরা ওই এসে পেপারটা তো আমরা প্রবন্ধ হিসেবে বেঙ্গলিতে লিখবো। হ্যাঁ, ওটা বাংলাতেই লেখা যাবে। হ্যাঁ, তোমাদের ওটা যেহেতু তোমরা ইংলিশ বাংলা ভার্সনে পরীক্ষা দিচ্ছ, সিলেক্ট করতে হয় এক্সট্রা করে। এক্স্যাক্টলি ফর্ম ফিল আপ করার সময় ল্যাঙ্গুয়েজ সিলেকশন আসে। ফর্ম ফিল আপের সময় এসএর ল্যাঙ্গুয়েজ, জিএস পেপার 1, 2, 3, 4 এর ল্যাঙ্গুয়েজ, অপশনাল পেপারের ল্যাঙ্গুয়েজ, 3টে আলাদা জায়গায় দেওয়া হবে যে তুমি পেপার এই পেপারগুলো তুমি কোন কোন ভাষায় দিচ্ছ। সো এই যখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হবে, তোমাকে ল্যাঙ্গুয়েজের ওখানে সবগুলোকে বেঙ্গলি সিলেক্ট করতে হবে। যারা ইংলিশ ভার্সনে এক্সাম দেয় তারা সবগুলোকে ইংলিশ ভার্সনে সিলেক্ট করে, তোমাদের ওটা সবগুলোকে বাংলা ভার্সন সিলেক্ট করতে হবে। ওটা প্রিলিমসের ফর্ম ফিল আপের সময়ই হবে, মেন্সের ফর্ম ফিল আপের সময়ও হবে। ওকে, আচ্ছা উপাসনা বলো, কি বলছিলে? হ্যাঁ ম্যাম, বলছি এনসিআরটির ক্ষেত্রে পুরোনো এনসিআরটি না নতুন এনসিআরটি? দেখো, পুরোনো বলতে সেই ওল্ড দরকার নেই, ঠিক আছে? মানে একদম সেই মামদাতার আমলের ওল্ড দরকার নেই। আমরা যে এনসিআরটিটা পড়েছি ওইটা সবচেয়ে ভালো, মানে 2014 সালের এডিশন যেটা ছিল সেটা সবচেয়ে ভালো। কারণ এখন যেটা আমি ব্যাচে স্টুডেন্টদের দেখাচ্ছি, এই আগের ব্যাচেই, মানে আগের দুটো ব্যাচে, জুন মাসেরটাতে তারপর অগাস্ট মাসেরটাতে যে ব্যাচগুলো আমি স্টার্ট করলাম ইংলিশ ভার্সনের, ওদের বা জানুয়ারির যেটাতেও, সবকটাতে দেখছি ওদের কাছে যে নতুন এনসিআরটি, তাতে অর্ধেকের বেশি চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে, বই এরকম পাতলা পাতলা করে দিয়েছে, সে কিছু নেই সে বইয়ে। এই নতুন যে এডিশনের যে বইগুলো 2023-24 সালে বেরিয়েছে, তো আমরা 14-15 সালের যে এডিশনটা আমি পড়েছি, মানে আমি যখন 17 সালে 18 সালে কিনেছিলাম, সেই সময় যে বইগুলো ছিল, সেই বইগুলোর যে এডিশনটা রয়েছে সেটা খুব ভালো এডিশন। সেইগুলো যদি পাও কোথাও থেকে, ওগুলো সবচেয়ে বেস্ট হয়। মোটামুটি কলেজ স্ট্রিটে পাওয়া যায়। কলেজ স্ট্রিটে দুটো দোকান আছে, একটার নাম হচ্ছে ইউনিক আর একটার নাম হচ্ছে ব্লিস, দুটো পাশাপাশি, এলাহাবাদ ব্যাংকের ঠিক উল্টো দিকে। ওই যে ইয়ে পাড়াটা রয়েছে, ওই যে আমাদের কফি হাউসের পাড়াটা, ওই কফি হাউসের পাড়ার ওই গলি দিয়ে যে এলাহাবাদ ব্যাংক বোধহয় বা ব্যাংক অফ ইন্ডিয়া কিছু একটা বড় ব্যাংক আছে, তার ঠিক উল্টো দিকে দুটো দোকান আছে, একটা ইউনিক আর তার পাশে ব্লিস। দুটো দোকানেই এনসিআরটি গভর্নমেন্টের সরকারি বই রাখে। ওই দোকান দুটোর মধ্যে যে কোনো একটা যাবে, গিয়ে বলবে যে 2014-15 সালের যে এনসিআরটি গুলো সেগুলো হবে পুরনো এনসিআরটি, 14-15, তার পুরনো, তার থেকে বেশি পুরনোতে যেতে হবে না। বলবে ওই 17-18-তে যেগুলো পাওয়া যেত, 17-18 সাল অব্দি যেগুলো পাওয়া গেছে ওই টাইপের এনসিআরটি হবে। যদি বলে আছে, তাহলে সেখান থেকে নিয়ে নেবে, আদারওয়াইজ পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ পাওয়া যায়। এই যে ধরো যে আমি অ্যাপসটার কথা বললাম, এরকম অ্যাপসও আছে, এনসিআরটি ফর ইউপিএসসি বলে একটা অ্যাপস আছে। একটা কেন, অনেক অ্যাপস আছে, বাট আমি বলে রাখলাম, তোমরা প্লে স্টোরে সার্চ করবে এনসিআরটি ফর ইউপিএসসি। সেখানে তোমরা যে অ্যাপস গুলো পাবে, তার ভেতরে যে পিডিএফ গুলো দেওয়া আছে, সেই পিডিএফ গুলো অনেকটা পুরোনো ভার্সনের পিডিএফই রয়েছে, মানে 17-18 সালের পিডিএফ গুলোই রয়েছে। তো সেগুলোতে কি হয়েছে, একটু টপিকটাকে ইলাবোরেট করা আছে, প্লাস কিছু কিছু চ্যাপ্টারে অনেক বেটার লেখা আছে, বাট আপডেটেড নেই, কারণ ওগুলো যেহেতু অনেক আগের পুরনো। তো ডেটা বা ইনফরমেশন দেখবে না, শুধুমাত্র কনসেপ্ট দেখবে। আর যারা নতুন ভার্সনের এনসিআরটি পাচ্ছ, তাদের ক্ষেত্রে কি হবে, অনেক টপিক ওরা বাদ দিয়ে দিচ্ছে, অনেক টপিক রয়েছে যেগুলো এখন আর তোমরা পাবেই নই বইগুলোর মধ্যে, বাট হ্যাঁ আপডেটেড পাবে, অনেক ডেটা ইনফরমেশনসটা আপডেট করা রয়েছে। এটাই যে একটা পার্থক্য বেসিক। তো এইটাই আর কি। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো এই 17-18 সালের যে এনসিআরটি গুলো ছিল ওগুলোই বেস্ট। পুরোনো বলতে পুরোনোটা দরকার হয়, যেমন হিস্ট্রির ক্ষেত্রে দরকার হয়,
হচ্ছে জীবন কি বলে ওটার নামটা কি, নামটা ভুলে আছি, বিপান চন্দ্রার মডার্ন হিস্ট্রি, আর.এস. শর্মার হচ্ছে আর.এস. শর্মা বোধহয় অ্যানশিয়েন্ট, আর সতীশ চন্দ্রা বোধহয় মিডাইভেল। আর.এস. শর্মা, সতীশ চন্দ্রা, বিপান চন্দ্রা এদের ওল্ড এনসিইআরটি আছে হিস্ট্রির ক্ষেত্রে। এই তিনটে সেকশনই শুধু ওল্ড এনসিইআরটি লাগে, আদারওয়াইজ আর লাগে না। জিওগ্রাফি নিউ এনসিইআরটি দিয়ে হয়ে যায়, ইকোনমি নিউ এনসিইআরটি দিয়ে হয়ে যায়, পলিটি নিউ এনসিইআরটি দিয়ে হয়ে যায়। এবার এনসিইআরটি পড়বে কারা? যারা 2028-29 এক্সাম দেবে তাদের জন্য ঠিক আছে, ঠিক আছে? যারা 28-29 এক্সাম দেবে, যদি কেউ 26-27 এক্সামে বসে তাদের এখন এই মুহূর্তে এনসিইআরটি পড়া না পড়া সমান, কারণ সেই পরিমাণ হাতে সময় নেই, এনসিইআরটি শেষ করতেও অনেকটা সময় লাগে, ঠিক আছে? সুতরাং যাদের হাতে সময় রয়েছে, ধীরে সুস্থে পড়তে পারছো, বা যারা ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট একদম বাড়িতে 12 ঘন্টা পড়তে পারো, 10 থেকে 12 ঘন্টা যাদের হাতে অডেল টাইম আছে, সেরকম যদি অ্যাসপিরেন্ট হও, সেক্ষেত্রে হ্যাঁ দিদি আমি সারাদিন বাড়িতে থাকি, কোথাও যাই না, আমি ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট, তাহলে তুমি আমার ব্যাচের পড়ার সাথে সাথে অনেক পড়ার সময় পাবে, সেই সময় তুমি এনসিইআরটি পড়তে পারো প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস, ব্যাচের যেটুকু পড়া হচ্ছে এইটুকু পড়ে বসে থাকলে কিন্তু হবে না। আবারও বলে দিচ্ছি, এইটুকু পড়ে বসে থাকলে হবে না। তোমাদেরকে ব্যাচে যখন জিএস পেপার 4 আর ইংলিশ চলবে, তোমাদের সাইড বাই সাইড নিজেদের অপশনাল রেডি করতে হবে, ম্যাথ রিজনিং রেডি করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স যারা 26-এ দেবে তারা রেডি করবে, 27-এর যারা তারা এখনই কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে না। যাদের এজ হয়ে গেছে, যারা অনেকেই রয়েছে যারা বললে যে 26-এও এক্সামে বসবে, যেহেতু এজ বেশি হয়ে গেছে, তো সুতরাং যারা 26-এ বসবে তাদেরকে সাইড বাই সাইড মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও এর সাথে সাথে করতে থাকতে হবে। বাট যারা 27-এ দেবে তাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 12 মাস পড়লেই হবে, এখন নয়। যখন লাস্ট 12 মাস থাকবে, মানে 2026-এর এপ্রিল মে মাস থেকে পড়া স্টার্ট করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে নিজেদের যে বছর এক্সাম দিচ্ছ তার উপর বেস করে হবে। যারা এখনো দিতে রেডি আছে 28 এই বছর, যাদের এইচএস হয়েছে বা ফার্স্ট ইয়ারে পড়ছো, 28 বা 29 সালে গিয়ে এক্সাম দেবে, যদি সেই রকম হয় সেক্ষেত্রে তোমরা পরে, ঠিক আছে, পরে গিয়ে তারপর দেবে। বলো, আর কারোর কোনো ডাউট থাকলে বলবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন, কিভাবে ব্যাচ হবে, কিভাবে কি পাবে, সেই রিগার্ডিং যদি কোনো কোশ্চেন থাকে, বা ইউপিএসসি সিলেবাস সম্পর্কে যদি কোনো ডাউট থাকে কারোর, যদি এরকম মনে হয়ে থাকে যে ইউপিএসসি সিলেবাস এখন অব্দি ক্লিয়ার নয়, প্রিলিমস এর বিষয় বা মেন্স এর কি সিলেবাসে থাকে না থাকে, যদি কারো সেই রিগার্ডিং কোনো ডাউট থাকে বলবে, গ্রুপে পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে, সিলেবাসের পিডিএফ, ডব্লিউবিসিএস এর সিলেবাস, ইউপিএসসি সিলেবাস, যদি কারোর কোনো ডাউট থাকে বলবে। আর এমন কেউ এখানে আছো যারা ইউপিএসসির সাথে সাথে ডব্লিউবিসিএস এও বসবে, নাকি সবাই তাই ইউপিএসসির সাথে সাথে ডব্লিউবিসিএস এও বসবে, রাইট? আশা করছি এমন কেউ সেরকম নেই যে ডব্লিউবিসিএস এ বসবে না। ডব্লিউবিসিএস ইউপিএসসি আশা করছি দুটোতেই বসবে, বা নিজের স্টেট পিসিএস এক্সাম। অনেকে আছো, আমাকে কয়েকজন বলেছিলে যে কেউ ত্রিপুরাতে থাকো, কেউ আসামে থাকো, এরকম অনেকে রয়েছো যারা বেঙ্গলি ভার্সন ব্যাচ বলে জয়েন করেছো। যদি সেরকম থাকে, তোমাদের স্টেটেও যে সিভিল সার্ভিস হয়ে থাকে, সেই সিভিল সার্ভিসেরও যেগুলো হয়ে থাকে স্টেট পিসিএস, সেগুলোতেও বসবে। আমি জানি না যদিও ওই স্টেটের সিলেবাসটা কি থাকে, বাট আশা করছি কাছাকাছি হবে। সিভিল সার্ভিসের সিলেবাস সব স্টেটেই সেম থাকে, অলমোস্ট সেম থাকে, কাছাকাছিই থাকে। জিএস থাকে, ইংলিশ থাকে, ম্যাথ রিজনিং খুব সামান্য পরিমাণেই থাকে, ঠিক আছে? তো সুতরাং আশা করছি তোমাদের যেভাবে সিলেবাস কভারেজ হবে তাতে তোমরা সব এক্সামেই বসতে পারবে। তবে একটা কথা আমি আবারও বলে দিচ্ছি, যতদিন ব্যাচ চলবে, যতদিন তোমরা অ্যাজ আ ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট হিসেবে পড়ছো, যাদের বয়স হয়ে গেছে মোটামুটি 28, 29, 30, মানে আর বয়স বেশি নেই হাতে বসার মতো, বা রিজার্ভেশনে যারা রয়েছে, যাদের অনেকটা এজ হয়ে গেছে, অনেকটা মানে আর 2-3টে অ্যাটেম্প্ট হয়তো বা 4টে অ্যাটেম্প্ট দিতে পারবে, তারা অ্যাটেম্প্ট নষ্ট করবে না, তারা প্রত্যেক বছরই বসবে। বাট যাদের বয়স অল্প, মানে এখনো এক্সাম দিতে দেরি আছে, বা হয়তো 20 বছর, 19 বছর, 21 বছর, 22 বছর বয়স, 23 বছর বয়স, হাতে অ্যাটেম্প্ট রয়েছে, প্লাস জেনারেল ক্যাটাগরি, রিজার্ভেশনও পাবে না, তারা বেকার অ্যাটেম্প্ট নষ্ট করবে না। যতদিন না প্রিপারেশন ঠিকঠাক হচ্ছে, অ্যাটেম্প্ট দিয়ে বেকার অ্যাটেম্প্ট নষ্ট করবে না। এরপর লাস্টে কিন্তু আফসোস হয় যে কেন অ্যাটেম্প্ট গুলো দিয়ে দিলাম, তখন আফসোস হবে যে অ্যাটেম্পটা কেন বেকার দিতে গেলাম, ওর থেকে ভালো করে পড়াশোনা করে তারপর বসতে পারতাম, ঠিক আছে? তো সুতরাং এই জিনিসটা মাথায় রাখবে যে অ্যাটেম্প্ট কেউ নষ্ট করবে না, অ্যাটেম্পটা সবাই জমিয়ে রাখবে। যাদের হাতে অ্যাটেম্প্ট নেই, ধরো 4টে অ্যাটেম্পটই রয়েছে, বা 2টো অ্যাটেম্প্ট আছে, 3টে অ্যাটেম্প্ট আছে, তারা বসো, তারা 26, 27, 28, 29 যে কয় বছর বসতে পারছো বসো, কারণ তাদের লাস্ট চান্স, রাইট? তো তাদেরকে বসতেই হবে। কিন্তু যাদের হাতে অ্যাটেম্প্ট রয়েছে, বয়স আছে, সময় আছে, তারা অ্যাটেম্প্ট নষ্ট করবে না, তারা বুঝে শুনে অ্যাটেম্প্ট দেবে যে আমার 2 বছরের ব্যাচ, আমি 2 বছরে ভালো করে প্রিপারেশন নেব, নিয়ে তারপর আমি 27-এ ঠিকঠাক ভাবে বসবো। 27, 28, 29 আমি পরপর 2-3টে অ্যাটেম্প্ট ডেডিকেটেড হয়ে পড়াশোনা করে দিলাম, হয়ে গেলে এর মধ্যেই হবে। যদি এর মধ্যেও না হয়, তার মানে আমার পড়াশোনায় গাফিলতি আছে, আদারওয়াইজ আমি তখন অন্য কিছু করার কথা ভাববো বা অন্য এক্সামে বসবো। আর একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এমন নয় যে আমরা ইউপিএসসি পড়ছি বলে অন্য কোনো এক্সামে বসবো না, এরকমটা নয়।
বসবো, বাট কবে থেকে, 2 বছর বাদের থেকে, মানে এই কোর্সটা যখন কমপ্লিট হবে তারপর থেকে আমরা সব এক্সামে বসতে পারি। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, ইউপিএসসি, ইউপিএসসির অনেক এক্সাম হয়, ইপিএফও হয়, আরপিএফ এর হয়, রেলের হয়, অনেক এক্সাম আছে, ইউপিএসসির আন্ডারেও অনেক এক্সাম হয়। তো কিন্তু ব্যাচ চলাকালীন নয়, ব্যাচ চলাকালীন যদি আমাদের এক্সামে আমরা বসি তাহলে কি প্রবলেম হয়, তখন আমাদের পড়াশোনায় কনসেন্ট্রেশনে একটা ব্রেক হয়, এবং সেই কনসেন্ট্রেশনের ব্রেকের জন্য যে সিলেবাসের একটা একটা কি বলবো, একটা রিদিমের মধ্যে ছিলাম, একটা ছন্দের মধ্যে ছিলাম, সেই ছন্দটা নষ্ট হয়ে যাবে, এবং তখন ওই পড়াটা রেখে আবার ওই 2 মাস 3 মাস আমি ওই অন্য পড়াটার দিকে ফোকাস করতে স্টার্ট করবো, সেই জিনিসটা করবে না, ঠিক আছে? তো সুতরাং সবসময় চেষ্টা করবে যে যখন আমি পড়ছি তখন আমি অন্য এক্সামে বসবো না, যারা একদম বিগিনার স্টুডেন্ট তাদের জন্য বলছি, তখন আমি 1.5 বছর 2 বছর সময় নেব, ভালো করে সিলেবাস কমপ্লিট করবো, তারপর আমি 27-এর পর থেকে, 27-এর মাঝখান থেকে, আমি যেহেতু 25-এর মাঝখান থেকে তোমরা স্টার্ট করছো, 27-এর মোটামুটি মে মাসের পর থেকে যত এক্সাম হবে তত সব এক্সামে বসো, কোনো আপত্তি নেই, সব এক্সামে বসো, ডব্লিউবিসিএস, ইউপিএসসি, স্টেট পিসিএস, অন্যান্য রাজ্যের যে সিভিল সার্ভিস হয় সেগুলো, সব এক্সামে বসো, সব এক্সামে বসো, কোনো প্রবলেম নেই, বাট তার আগে নয়। আর যাদের বয়স হয়ে গেছে, অ্যাটেম্পটের অসুবিধা আছে, তারা এখন থেকে সব এক্সামেই বসবে, সব এক্সামে, কেন, বিকজ পরে আর দিতে পারবে না, তো সুতরাং তারা সব এক্সামে বসতে পারো, যাদের অ্যাটেম্পটের বার রয়েছে, বয়সের বার রয়েছে, তারা বসবে, আর যাদের বয়স অল্প তারা নয়। ক্লিয়ার? আচ্ছা, আর কারোর কোনো যদি ডাউট থাকে, প্রশ্ন থাকে, জিজ্ঞেস করবে, না হলে আমরা ক্লাসটা কমপ্লিট করব, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, নেক্সট দিন তোমাদের বিকেলে 6টা থেকে 8টা ক্লাস আছে, আমি গুগল মিটের লিঙ্ক পাঠিয়ে দেবো, রেকর্ডেড ক্লাসও তোমরা পেয়ে যাবে, গুগল মিটে স্ক্রিন শেয়ার করে ক্লাস করানো হয়, ঠিক আছে? যেভাবে আজকে দেখালাম তোমাদের স্ক্রিন শেয়ার করে পিডিএফটা, ওভাবে করে নোটের পিডিএফটাকে ওপেন করা হবে, ওভাবে করে আমি ওখান থেকে স্ক্রিন শেয়ারে ক্লাস রেকর্ড করে, মানে ওইভাবে করেই তোমাদের ক্লাসটা দেখানো হবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, দেখতে পিডিএফ এর কোন জায়গাটা পড়াচ্ছি, তাহলে পাশে লিখে লিখে পড়ানো যায়, ঠিক আছে? গুগল মিটে স্ক্রিন শেয়ার ক্লাস হয়। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে বলবে, হ্যাঁ? অভিষেক কি লিখেছো, ম্যাম যদি 2026-এর প্রিলিমসটা হয় তাহলে কি করণীয়? প্রিলিমস বলতে ইউপিএসসি, তাই তো? 2000, আচ্ছা, ইন্দ্রাণীরও তাই, আচ্ছা, ইউপিএসসি 2026-এ যদি তোমরা প্রিলিমসে বসো তাহলে এই মুহূর্তে তোমাদের কি কি কাজ আছে? এই মুহূর্তে তোমাদের দিনে 10 থেকে 12 ঘন্টা মিনিমাম পড়তে হবে, আমি 12 ঘন্টা বাদ দিলাম, মিনিমাম 10 আওয়ার্স পড়তে হবে, যারা 26-এ ডেডিকেটেড হয়ে বসতেই চায়, ঠিক আছে? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এতদিনে তাহলে অপশনাল পেপার রেডি হয়ে যাওয়া উচিত, যদি তোমরা যেহেতু বললে যে অলরেডি পড়েছো আগে কিছুটা, তোমাদের অপশনাল রেডি থাকা উচিত, প্রিলিমসের সিলেবাস একবার অন্তত হয়ে যাওয়া উচিত, এবং তার সাথে এখন রিভিশন চলবে, প্রত্যেকদিন 2টো করে সাবজেক্টের রিভিশন হতে পারে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে। কিভাবে একটা রুটিন হতে পারে আমি বলে দিচ্ছি। ধরো প্রথমে সকালে ঘন্টা 2 বা 3 মতো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, শর্ট নোট বানাবার টাইম না থাকলে আন্ডারলাইন করে যেটুকু ইম্পর্টেন্ট সেটুকু হাইলাইট করে রিভিশন করতে থাকবে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তার সাথে জিএস এর সাবজেক্ট 2টো করে চলবে, 2 ঘন্টা কি 3 ঘন্টা একটা জিএস চললো, পরে 3 ঘন্টা আর একটা জিএস চললো, আর রাত্রিবেলা ঘুমাবার আগে তোমরা ইদার অ্যান্সার রাইটিং করবে বা এমসিকিউ সলভ করবে, প্র্যাকটিস করবে, মানে এভাবে করতে পারো। অনেকে 2টো রকম স্লট হয়, আমি বলে দিচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস প্র্যাকটিস, কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস অপশনাল প্র্যাকটিস, এইভাবে করেও করতে পারো। 4টে স্লট হবে। কি কি 4টে স্লট হবে? 2.5 ঘন্টা 4টে স্লট হলে 10 ঘন্টা হয়, 3 ঘন্টা 4টে স্লট হলে 12 ঘন্টা হয়, যে যতটা টাইম দিতে পারছো। 26-এ এক্সাম দিলে 10 থেকে 12 ঘন্টা পড়তেই হবে, হাতে আর সময় নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আর যারা ওয়ার্কিং রয়েছে, হাতে সময় কম, তারা 8 ঘন্টা মিনিমাম, তাদের তাহলে 2 ঘন্টা করে 4টে স্লট হবে, 2 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স, 2 ঘন্টা একটা জিএস, 2 ঘন্টা আর একটা জিএস, 2 ঘন্টা প্র্যাকটিস। প্র্যাকটিসের মধ্যে কি হতে পারে? 1 ঘন্টা এমসিকিউ, 1 ঘন্টা অ্যান্সার রাইটিং, ঠিক আছে? প্রিলিমসের জন্য কিছুটা, অ্যান্সার রাইটিং কিছুটা। এই অ্যান্সার রাইটিং এর মধ্যে অপশনালের অ্যান্সার রাইটিংও হতে পারে, আবার জিএস এর অ্যান্সার রাইটিংও হতে পারে। এইটা একটা সিকোয়েন্স হতে পারে। ধরো তুমি সোম, বুধ, শুক্র এই সিকোয়েন্সটা রাখলে কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস প্র্যাকটিস, আর একটা মঙ্গল, বৃহস্পতি, শনি আর একটা সেট রাখলে, এটাতে রাখলে কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস অপশনাল প্র্যাকটিস, এইটা একটা হতে পারে। এটা এই যেহেতু 26-এ যারা দেবে তাদের এখন রিভিশন মোড চলছে, তাদের এখন নতুন পড়ার কিছু না, তাদের সব রিভিশন মোড চলবে 26-এ এক্সাম দিলে। আর তার সাথে এইটা চলবে কত অবধি? টিল জানুয়ারি অবধি, ম্যাক্সিমাম জানুয়ারি অবধি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 4 মাস ডেডিকেটেডলি ফর দ্য প্রিলিমস, কারেন্ট অ্যাফেয়ার্স, টোটাল সেকশন জিএস, আর তার সাথে হচ্ছে এমসিকিউ। আর এই মুহূর্তে রবিবার যে দিনটা থাকছে, আমি যেহেতু সোম থেকে শনির রুটিন বললাম, রবিবার যে দিনটা থাকছে সেই রবিবার দিনটাতে তোমাদেরকে
প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করতে হবে, অ্যান্সার রাইটিং করতে হবে। সানডে ইজ ফর প্র্যাকটিস ডে, মানে সোম থেকে শনি আমি যা পড়লাম সেই পড়াটা আদৌ হয়েছে কিনা সেটা অ্যাসেস করব বা ইভ্যালুয়েট করব, নিজেকে পরীক্ষণ করব, বিচার করব যে হ্যাঁ আমি যতটুকু পড়েছি সেটা ঠিক পড়েছি কিনা। সেই প্র্যাকটিসটা করব কবে, সেই চেষ্টাটা করব কবে, রবিবার দিনকে। মক টেস্ট দিতে পারি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে পারি, সিলেবাসের প্রত্যেকটা টপিক হয়ে গেছে কিনা সেটাকে একটা চার্ট মতো বানিয়ে নিয়ে হয়ে গেলে টিক দিতে পারি। ঠিক আছে, সো এখন একটা জিনিস করতে পারো, একটা হচ্ছে দেয়ালে একটা রুটিন বানিয়ে দিতে পারো। প্রথমত এভরিডে, প্রত্যেক দিন যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো একটা মানে ডেট লিখে দিতে পারো, যেরকম আমাদের ক্যালেন্ডার গুলো হয়, একটা দিন হয়ে গেলে টিক দিয়ে দেবে। প্লাস প্রত্যেক দিনের যে শিডিউল গুলো থাকে সেগুলোকে টু ডু লিস্টের মধ্যে করতে পারো, সেই টু ডু লিস্টে টিক দিয়ে দেবে। আচ্ছা, আর একটা জিনিস, আমাদের একটা টু ডু লিস্টের গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্ক আমাকে একটু আজকে ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে মনে করিয়ে দেবে। আমাদের পেইড ব্যাচের প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে যারা পার্টিসিপেট করতে চায়, যারা মনে করছো পার্টিসিপেট করবে না তাদের গ্রুপে জয়েন করার কোনো দরকার নেই, যারা মনে করছো পার্টিসিপেট করবে তারা জয়েন করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপটা, এক সেকেন্ড আমি স্ক্রিন শেয়ার করছি, করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হয় গ্রুপটা, জাস্ট আ সেকেন্ড। ওকে, ওয়েট করো, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রুপটা যেখানে ডেইলি টার্গেট ট্র্যাকিং দেওয়া হয়। এটা অনেক 2-3 বছরের পুরনো গ্রুপ, সমস্ত ব্যাচের স্টুডেন্টরাই এখানে থাকে। এরা প্রত্যেকদিন যে যেটা বাড়িতে কমপ্লিট করে সেটার ছবি তুলে পাঠায়, কতটা কমপ্লিট হয়েছে টিক দেয়, যতটা হয় সেটাকে টিক দেয়, যেটা হয় না সেটাকে ক্রস দেয়, এইভাবে করে এখানে সেন্ড করা হয়। সেটা প্রত্যেকদিন আমি চেক করি রাত্রিবেলা। এরা প্রত্যেকদিন এখানে টু ডু লিস্টেরটা পাঠিয়ে দেয়। তো যারা মনে করছো তোমরাও এটা পাঠাতে ইন্টারেস্টেড, ঠিক আছে, তোমাদের প্রত্যেকদিন এটাতে কি হয়, অ্যান্সারেবিলিটি থাকে, যে তোমরা জবাবদিহি করছো, দিদিকে দেখাচ্ছ, দিদি আমি আজকের দিনটা এতটা পড়েছি, তাহলে আমিও জানতে পারবো যে তোমরা কতটা বাড়িতে পড়াশোনা করছো। তোমাদেরও একটা জবাবদিহি করার একটা দায়িত্ব থাকে, যে না আমরা একা পড়ছি না, আমাদের সাথে আমাদের একটা পিয়ার গ্রুপ রয়েছে, যারাও 26, 27, 28 এক্সাম দেবে, এরাও আমাদের মতোই স্টুডেন্ট, এবং আমার অন্যান্য ব্যাচেরই এরা স্টুডেন্ট। এখানে সব ব্যাচের স্টুডেন্টরা নেই, যারা আমি আগেই বলে দিয়েছি, যারা পার্টিসিপেট করবে না তাদের জয়েন করার দরকার নেই, যারা পাঠায় তারাই একমাত্র জয়েন করেছে। তো তোমাদের মধ্যে যদি কেউ থাকো যে মনে হয় যে তোমরাও জয়েন করতে ইন্টারেস্টেড বা পাঠাতে ইন্টারেস্টেড, সেটা আমাকে তাহলে জানাবে। আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা পাঠিয়ে দেবো গ্রুপটার, ঠিক আছে। তো তারপরে ওখানে রাত্রিবেলা শোয়ার আগে রোজ দিন যতটুকু পড়ছো সেই পড়াটার যে ছবিটা রয়েছে সেটা ওখানে সেন্ড করে দেবে ছবি তুলে, ঠিক আছে। ওটা টার্গেট ট্র্যাকিং, প্রত্যেকদিন যার যা টার্গেট রয়েছে সেটাকে ট্র্যাক করা হয়, ওটা দেখা হয়ে থাকে, তোমরাও দেখতে পাবে, আমরাও দেখতে পাবো একটা ছবি তোলা থাকলে, ঠিক আছে। সো এইভাবে করে যারা 26-এ এক্সাম দেবে তাদেরকে এরকম ডেডিকেটেড হয়ে পড়াশোনা করতে হবে। তাহলে ওখানে জয়েন করলে বুঝতে পারবে এক একজন স্টুডেন্ট প্রচুর পড়াশোনা করে, তারা প্রত্যেকদিন কতটা পড়ছে। তোমাদেরও একটা কম্পিটিশন ফিল হবে যে না তারা পড়ছে, আমরাও পড়তে হবে আমাদের, কারণ প্রিলিমসে সবাইকেই পাস করতে হবে সেম ভাবে। বাংলা ভার্সন ইংলিশ ভার্সনের কোনো ডিফারেন্স নেই, প্রিলিমসের জন্য অন্তত কোনো ডিফারেন্স নেই। সো প্রিলিমসের জন্য সবাইকে ডেডিকেটেডলি খাটতে হবে, প্রিলিমস পাস না করলে মেন্স লেখার কোনো জায়গাই আসছে না। তো সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে ডেডিকেটেড হয়ে প্রিলিমসের জন্য পড়তে হবে। জানুয়ারি অবধি আমরা মেন্সের পড়াশোনা রাখতে পারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে লাস্ট 4 মাসে কোনো রকম মেন্সের পড়াশোনা আমরা রাখবো না। তখন আমরা ডেডিকেটেডলি শুধুমাত্র প্রিলিমসের পড়াশোনাটাই করব, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে, ডাউট থাকলে বলবে। ফজরুল কি লিখেছো, ম্যাম ইউপিএসসি এজ লিমিট 32 থেকে কি কমে যাবে ফিউচারে? এটা অনেকে বলছে, আলোচনা হচ্ছে যে কম হতে পারে, বাট সেটা এখনই কিছু ইউপিএসসি অন্তত জানায়নি। যদি কখনো কম হয় সেটা আগে থাকতে জানিয়ে দেওয়া হয়, হুট করে এরকম বলবে না যে এই বছর থেকেই 32 কমিয়ে দেওয়া হলো, না এরকমটা হয় না। যদি কমিয়ে দেওয়া হয়, যদি কখনো ভবিষ্যতে কমিয়ে দেওয়া হয়, সেটাও মিনিমাম 1-2 বছর আগে সেটা ইনফর্ম করা হয়, ঠিক আছে। বাট আমার মনে হয় না কমবে বলে, এই মুহূর্তে অ্যাটলিস্ট কমবে না, কারণ যদি এই মুহূর্তে কমতো তাহলে সেটা আরো আগে জানাতো। যদি ধরো এখন অ্যানাউন্স করে, সেটা অ্যাপ্লাই হতে হতে 27-28 সাল হয়ে যেতে পারে, মানে অ্যাপ্লাই হতে অনেকটা সময় লেগে যেতে পারে। এবার এটা এখনই কনফার্ম বলা যাচ্ছে না, আলোচনা হচ্ছে, ইউটিউবে অনেক টিচাররাই আলোচনা করছে, ভিডিওতে দেখেছি। প্লাস ইউপিএসসি অনেকবার বলেছে এটা নিয়ে, অনেক অপশনাল উঠিয়ে দেওয়ার কথা, এজ লিমিট কমিয়ে দেওয়ার কথা, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, বাট কোনোটাই কনফার্মেশনে আসেনি, কোনোটা শিওর নয় এখন অব্দি। যতদিনে ইউপিএসসি নিজে কিছু জানাচ্ছে ততদিন অব্দি কোনো কিছুই শিওর নয়। ওকে, কারোর আর কোনো কোশ্চেন নেই তো? থাকলে বলতে পারো। ঠিক আছে, তাহলে ক্লাসটা কমপ্লিট করছি আমরা। তোমাদের নেক্সট বৃহস্পতিবার বিকেলে 6টা থেকে 8টা ক্লাস আছে, আমি গুগল মিটের লিঙ্ক পাঠিয়ে দেবো, সবাই জয়েন করে যাবে। যেটা বলে দিলাম ক্লাসের সময়, ক্লাসের ডিসেন্সি সবাই একটু মাথায় রাখবে,
ক্লাসের মাঝখানে মাঝখানে কোনো রকম ইন্টারাপশন বা কথা বলবে না, অন্য ইরেলিভেন্ট কথা কেউ বলবে না। ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর যার যা ডাউট থাকবে, প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা করবে রিলেটেড টু ওই চ্যাপ্টার, ওই টপিক যেটা আমি পড়াবো সেই দিনে ওই রিলেটেড। এক্সট্রা যে ইনফরমেশন বা এক্সট্রা কোনো যদি ডাউট থাকে সেটা টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করতে পারো, বা মান্থলি যে ডাউট ক্লিয়ারিং সেশন হয় সেখানে জিজ্ঞেস করতে পারবে। ঠিক আছে, ওকে, ক্লাস কমপ্লিট করছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট।